আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। শুক্রিয়া মহান আল্লাহর কাছে। মহান আল্লাহ আমাদেরকে আরও একটি নতুন লাইভে অ্যাটেন্ড হবার তৌফিক দান করেছেন। আজ এটি হচ্ছে ডে কত বলো তো? হ্যাঁ, আজকে এটি হচ্ছে ডে আমাদের 10। আলহামদুলিল্লাহ। সো ডে 10-এ আমরা আলোচনা করব দুইটি লেকচার নিয়ে। একটি হচ্ছে লেকচার 19 এবং আরেকটি লেকচার হচ্ছে 20। আমাকে আজকে একটু লম্বা সময় দিতে হবে এবং নিশ্চিতভাবে বলছি যে তোমাদেরকে আত্মবিশ্বাস নিয়ে আমাকে সময় দিতে হবে। আয়োজনটি শুরু করার আগে একটি কথা বলে দিই যে সফলতার অনেক কিছু নির্ভর করে একজন ব্যক্তির আদর্শের ওপর। আমি কথাটা আবার রিপিট করছি, একজন ব্যক্তির সফলতা নির্ভর করে একজন ব্যক্তির কিছু আদর্শের ওপর। তোমরা একটা কথা মনে রাখবে, মানুষ পরিশ্রম করলে জীবনে সফল হতে পারে, কিন্তু সফল হবার পর সে কতদিন সেই সিংহাসনে, সেই গদিতে, সেই চেয়ারে বসে থাকবে সেটা কার উপরে নির্ভর করে তা কি তোমরা জানো? পরিশ্রম করলে তুমি একটা টেবিল পেতে পারো, চেয়ার পেতে পারো, একটা সিংহাসন পেতে পারো, কিন্তু সেই চেয়ারে তুমি কতদিন সম্মানের সাথে থাকবে এটা নির্ভর করে মূলত যার উপরে, সেটি হচ্ছে মানে তোমার হচ্ছে কি বলে, দোয়া, মানুষের দোয়া। তো মানুষের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর এই দোয়াটা আসে মূলত কৃতজ্ঞদের প্রতি। সো তোমরা যখন মানুষের প্রতি কৃতজ্ঞ হবে, কারো কোনো কিছু পাবার ক্ষেত্রে কৃতজ্ঞ হবে, বেসিকলি আমার বিশ্বাস তারা দোয়া পেতে থাকবে, আর দোয়া তোমাকে তোমার প্রত্যাশিত জায়গায় জীবনভর তোমাকে সম্মানিত করে রাখবে। আয়োজনের শুরুতে এই কারণে বললাম যে তোমরা অবশ্যই কৃতজ্ঞ হতে শিখবে। কৃতজ্ঞ শিক্ষার্থী যারা, তাদের প্রতি আমার সর্বদাই দোয়া এবং ভালোবাসা রয়েছে। শুরু করছি আজকের আয়োজনটি। কোনো কথা বলা যাবে না, একেবারে মনোযোগ দিয়ে, এবং একজন আরেকজনের কথায় কোনোভাবে একেবারে রিপিট করতে যাবে না, কমেন্টে কোনো রিপ্লাই দেবে না, চুম্বকের মতো লেগে থাকতে হবে, ছোটোখাটো বিষয়গুলোকে ইগনোর করতে হবে। আউল ফাউল দু একজন সাইড টক করবে, তাদেরকে ইগনোর করো। আর যদি সম্ভব হয় তাহলে তোমাদের এই যে চ্যাট হচ্ছে, লাইভ চ্যাট দেখতে পাচ্ছ, কমেন্ট, সেটি অফ করে রাখতে পারো, কেমন? চলো আজকের আয়োজনটা আমরা শুরু করি। আয়োজনের শুরুতে তোমরা আশা করছি সবাই পিডিএফ অথবা বইটা সাথে করে নিয়ে বসেছ। যদি বইটা সাথে করে নিয়ে বসো তাহলে আশা করি ক্লাসটা অনেক বেশি এনজয়েবল হবে। সো আমরা ক্লাসে ফিরে যাই। এই বেসিক ক্লাস 19-এর টপিকটা কি আমরা মেবি যারা ধারাবাহিকভাবে ক্লাস করছি তারা হয়তো বা জেনে গেছি। তারপর একটু লিখি, সেটি হচ্ছে প্রোনাউন। আজকে আমরা প্রোনাউন নিয়ে কথা বলবো, যেটা নাউনের পরিবর্তে বসা একটি শব্দ। আর প্রোনাউন শিখতে এসে তার সঙ্গে রিলেটেড আরও কিছু বিষয় আমরা জানবো, যেমন হচ্ছে জেন্ডার। জেন্ডার যেটা হচ্ছে যে মাস্কুলিন, ফেমিনিন, কমন, নিউটার, অর্থাৎ স্ত্রীলিঙ্গ, পুলিঙ্গ, এই জিনিসটা, অর্থাৎ এইগুলো না জানার কারণেই প্রোনাউনে বড় সমস্যা হয়। মাস্কুলিন, ফেমিনিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর সঙ্গে পার্সনের ব্যবহারটা আমরা শিখব। আমার এই 50টি ক্লাসের মূল সামারি হচ্ছে যে 50টা ক্লাসের সঙ্গে আমি গ্রামারের অন্যান্য টপিকগুলোর যে সম্পৃক্ততা, যে রিলেশন, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে প্রোনাউন, এর সঙ্গে মুখস্থ একটি অংশ হচ্ছে জেন্ডার, এবং তার সঙ্গে কিছু আলোচনার বিষয় আসবে পার্সন, এবং একই সাথে কেজেরও কিছু আলোচনা এর ভেতরেই কাভার হবে ইনশাআল্লাহ। তো আলোচনা করব বেসিক্যালি প্রোনাউন, আর এই জেন্ডার, পার্সন এবং কেজ, এগুলো আমি দেখিয়ে দেবো কীভাবে পড়তে হবে। এগুলো বেসিক্যালি মুখস্থ অংশ। ওকে, সো জেন্ডারের বিষয়টা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের। আজকে আমরা প্রোনাউন নিয়ে কথা বলবো। প্রোনাউন জিনিসটা কি সেটা দিয়ে আমাদের আলোচনাটা আজকে শুরু করি। প্রোনাউনের প্রয়োজনীয়তা কী, কেন প্রোনাউন আমরা ইউজ করি, ইত্যাদি। ওকে, সো প্রোনাউন বেসিক্যালি যেটা হয় যে আমি ধরো কোথাও লিখছি, একটু খেয়াল করো আগে তোমরা মনোযোগ দিয়ে। প্রথমেই ছোট্ট একটা টেস্ট নিই এবং টেস্টের মধ্যে দিয়ে আলোচনা শুরু করি। খুব মনোযোগী হতে হবে, যাদের ইংরেজি শেখার ইচ্ছা গভীর থেকে, তারাই মূলত ক্লাসটিতে থেকে যাও, কেমন? আচ্ছা, সো বলা হচ্ছে যে প্রোনাউন ইজ ইউজড ডট ডট নাউন। এখন অপশানে বলা হচ্ছে যে প্রোনাউন ইজ ইউজড ডট ডট নাউন। সো অপশানে বলা হচ্ছে যে বিফোর, অর্থাৎ বিফোর নাউন, নাউনের পূর্বে বসে। অপশান বি ইনস্টেড অফ নাউন, নাউনের পরিবর্তে বসে। অপশান সি ইউজড ফর নাউন, নাউনের জন্য বসে। আমি এই 4টি অপশান দিলাম, নিজেরা একটু ট্রাই করে দেখি।
আচ্ছা, ছোট হাতের দিই, সমস্যা নেই। ওকে, দ্রুত তোমরা আনসারটা আমাকে বলো ঝটপট করে। আচ্ছা, একজন বলছে সাউন্ডটা আরেকটু বাড়িয়ে দেন। আচ্ছা, আমার তো মনে হয় যে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। হ্যাঁ, তারপরেও সমস্যা কার কার রয়েছে একটু জানিও। ওকে, সো প্রোনাউন ইজ ইউজড, প্রোনাউন ব্যবহৃত হয় নাউনের পূর্বে নাকি নাউনের পরিবর্তে নাকি নাউনের জন্য। ওকে, সো এই বিষয়টা একটু মাথায় রাখো। আমি আনসারটা এখন বলছি না, এইবার আমরা একটা অন্য প্যাটার্নে যাচ্ছি। ধরো আমি বললাম যে মীর লাইকস মিরস বুক। ওকে, আমি বললাম যে মীরের বইগুলো পছন্দ করে, অর্থাৎ মীর তার বইগুলো পছন্দ করে। এখানে মীর কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। মীরের বই পছন্দ করে। ওকে, এই কথাটা না বলে আমি যদি বলি যে মীর মীর লাইকস, LIKES, লাইকস হিজ বুকস, তাহলে দেখো তো কোন বাক্যটা দেখতে সুন্দর লাগছে। এইখানে মীর কথাটা আমি দুইবার ব্যবহার করেছি। প্রথমটা মীর, এটা হচ্ছে নাউন, আবার নাউন, কেমন যেন একটা বেমানান, কিন্তু পরেরটা বলছে যে মীর তার বইগুলো পছন্দ করে। ব্যাস, এটা কিন্তু চমৎকার লাগছে। এই যে আমরা বারবার নাউন ব্যবহার না করে নাউনের পরিবর্তে নাউনটিকেই বোঝানোর জন্য যে আমরা প্রোনাউনটা ইউজ করি, এটাই হচ্ছে মূলত প্রোনাউন ব্যবহার করার প্রয়োজনীয়তা। কারণ প্রোনাউন ছাড়াও মানে প্রোনাউনের শূন্যতা পূরণ হতে পারত নাউন দিয়ে, কিন্তু বাক্যতে একই ধরনের শব্দগুলো বারবার ব্যবহার হতো, যার কারণে প্রোনাউনের আবির্ভাব। আরেকটি বাক্য তোমরা খেয়াল করো, আমি যদি বলতাম নেক্সট বাক্যটা হচ্ছে যে মীর লাইকস মিরস বুকস। মীর ইজ বিজি উইথ মিরস ওয়ার্ক। এই বাক্যটা দেখলে প্রাথমিকভাবে অনেকের মাথা নষ্ট হয়ে যাবে। এত মীর, এই মীরের আগমন ঘটলো কোথা থেকে, রাইট? সো আমরা যেটা জানি যে নাউন একবার ব্যবহার হয়ে গেলে পরবর্তীতে তার প্রোনাউন ব্যবহার করাটাই হচ্ছে স্মার্ট, এবং সেটা শুনতে সুন্দর শোনায়। তাহলে মীর লাইকস মিরস হাউ বুকস এর পরিবর্তে আমরা এখানে দেব, এই মীর মানে হচ্ছে হিজ বুকস, অর্থাৎ মীর তার বই পড়তে পছন্দ করে। মীর ইজ বিজি, এইবার আর মীর দেব না আমরা, যেহেতু মীর একবার ব্যবহার করেছি, মীরের পরিবর্তে আমরা এখানে হি দেব। সো হি ইজ বিজি উইথ হিজ ওয়ার্ক। তাহলে বাক্যগুলো কত চমৎকার লাগছে এবার, যে মীর লাইকস হিজ বুকস, হি ইজ বিজি উইথ হিজ ওয়ার্কস। এই যে একই ধরনের শব্দগুলো বারবার আমরা অ্যাভয়েড করতে চাই, এ কারণেই মূলত ইংরেজিতে নাউনের পরিবর্তে প্রোনাউনের এই ব্যবহার। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা একটু উত্তরে আসি। প্রোনাউন ইজ ইউজড, প্রোনাউন ব্যবহৃত হয় বিফোর নাউন, নাউনের পূর্বে। তুমি খেয়াল করে দেখো, এই হচ্ছে বুক, বুকের পূর্বে হিজ, এটাও কিন্তু একটা প্রোনাউন, তাহলে নাউনের পূর্বে বসতেই পারে, অতএব এটি রাইট। প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড ডট ডট নাউন, অর্থাৎ প্রোনাউন বসে নাউনের পরিবর্তে। অবশ্যই মীরের পরিবর্তে কিন্তু এখানে হি বসেছে, একেবারে মীরটাকে তুলে দিয়ে তদস্থলে সেটার পরিবর্তে বসেছে। ইনস্টেড অফ মানে হলো পরিবর্তে। তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ নাউন, নাউনের পরিবর্তে, ইনস্টেড অফ আমরা নেব। আর হচ্ছে প্রোনাউন ইজ ইউজড ফর নাউন, অবশ্যই প্রোনাউন বসে কার জন্য? নাউনের জন্য। অবশ্যই বুকসের আগে হিজ বসেছে, নাউনের জন্যই তো প্রোনাউন বসেছে, রাইট? এই হিজ তো আসলে অন্য কারোর জন্য বসেনি, এখানে হিজটা বসেছে নাউনটিকে ইঙ্গিত করার জন্য, তার মানে ফরটাও রাইট আনসার। সো এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে অল। যারা বুঝে শুনে সবগুলো রাইট আনসার দিতে পেরেছো, তোমাদের সবাইকে অভিনন্দন। এটা একটি সহজ কোয়েশ্চেন, বাট ডেফিনেটলি সৃজনশীল, বুঝতে হবে। ব্যাস, আমরা প্রোনাউনের এবার আরেকটু গভীর আলোচনায় প্রবেশ করি। প্রোনাউন। সো তোমরা ছোট্ট করে নোট করবে, যারা বিশেষ করে পেইড ব্যাচে যুক্ত আছো তাদেরকে আর নোটস করতে হবে না, তোমরা সেখানেই পুরো এই বিষয়টা হেল্প পেয়ে যাবে। সো নোটসটা হচ্ছে, এইবার আমি একটু ব্ল্যাক কালার শুরু করে দিই। হ্যাঁ, নোটসটা হলো একটু অন্য কালার। যে প্রোনাউনকে ইংরেজিতে বলা হয় সাবস্টিটিউটিং ওয়ার্ড, সাবস্টিটিউটিং
SUBSTIUTING, সাবস্টিটিউটিং ওয়ার্ড, অর্থাৎ প্রতিস্থাপক বা বিকল্প শব্দ। প্রোনাউন হচ্ছে মূলত নাউনের বিকল্প একটি শব্দ। প্রোনাউন হচ্ছে নাউনের বিকল্প একটি শব্দ। ওকে, আচ্ছা, এই প্রোনাউন আলোচনা যখনই আমরা করতে যাই, প্রোনাউনের সঙ্গেই কিন্তু ছেলে মেয়ের একটা সম্পর্কের প্রসঙ্গ এসে যায়। যেমন মীর একটা ছেলে ভেবেছি এবং সেই জন্য আমি হি নিয়েছি, কিন্তু যদি মীর না হয়ে কথার কথা এই বাক্যটায় যদি এরকম হতো, খেয়াল করো, মীর না হয়ে গেছে মীরা। ওকে, মীর হচ্ছে মাস্কুলিন মানে ছেলে, আর মীরা এটা হচ্ছে ফেমিনিন মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ মানে মেয়ে। তাহলে এই হচ্ছে ছেলে, এই হচ্ছে মেয়ে, তখন বাক্যটা চেঞ্জ হয়ে যাবে। কেমন হবে? সব ঠিক লিখবো। এই যে যেখানে হিজ দিয়েছি ওখানে আমি হার দিয়ে ফেলবো। সেখানে কি আমি হার দেবো না? হার দেব। তারপরে ধরো ডট ডট দিয়ে বাক্যটা আমার শেষ হয়ে গেল। ওকে, এবার আবার যেখানে মীরা আমি ভেবেছি সেখানে মীর, যেখানে মীরা ভাববো, আর এখানে সেই জন্য আমি এখানে শি নিয়ে নেব। ব্যাস, তাহলে শি ইজ নেব। আর এই জায়গাটা এসে আর হিজ হবে না, তখন হার হবে। তাহলে এই যে তোমার জেন্ডারের যে বিষয়টা, কোনটা মাস্কুলিন কোনটা ফ্যামিলিন, কোনটি পুলিঙ্গ কোনটি স্ত্রীলিঙ্গ, এটি জানা খুব জরুরি। আর এই কারণেই বলা হয় যে প্রোনাউন আবিষ্কার না হলে, পার্টস অফ স্পিচের একটা প্রকার প্রোনাউন না থাকলে জেন্ডারের কোনো গুরুত্ব থাকতো না, অর্থাৎ মাস্কুলিন ফ্যামিলিন এটার গুরুত্ব থাকতো না। এই জেন্ডার জিনিসটা তোমাদের কাজ হচ্ছে মুখস্থ করা। একজন শিক্ষক তোমাকে গ্রামার জিনিসটা পড়াবেন, আর মূল কিছু জিনিস তুমি মুখস্থ করবে, সেগুলো হচ্ছে এগুলো। তো আমি তোমাকে যেগুলো মুখস্থ রাখতে হবে, জেন্ডার যুগ যুগান্তর ধরে যেগুলো মুখস্থ প্রত্যেকেই রাখে, আমি একটা লম্বা লিস্ট তোমাদের দিয়ে দিচ্ছি। যারা আমার পেইড ব্যাচে যুক্ত আছো, ক্লাসটি শেষ হলে আমি সেখানে পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো। আর যাদের কাছে নিড বইটা আছে, ইনশাল্লাহ সেখান থেকে হেল্পটা পেয়ে যাবে। তোমাদের কাজ হচ্ছে গণহারে এই শব্দগুলো মুখস্থ করে নেওয়া। ঠিক আছে? যে এই পাশের শব্দগুলো হচ্ছে মাস্কুলিন, এটা হচ্ছে ফেমিনিন, বসে বসে মুখস্থ করবে। এটাই হচ্ছে সহজ কাজ। আমি উচ্চারণ সহকারে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে। এগুলো মুখস্থ অংশ, এগুলো হচ্ছে ইংরেজি সম্পদ, ভোকাবুলারি মতো। এগুলো কোনো শিক্ষক, কোনো ভাইয়া তোমাকে শেখাবেন না। তুমি যে ইংরেজি পড়তে যে বোঝো না, এর পেছনে কারণই হলো এগুলো তুমি মুখস্থ করো না। কিছু জিনিস একজন শিক্ষক, একজন মেন্টর, আমি, এমন অনেকেই তোমাকে শেখাবেন। আর কিছু জিনিস হচ্ছে সঞ্চয়, যেটা তোমাকে করতে হবে। আমি শিখিয়ে দিলাম যে জেন্ডার মূলত মুখস্থ করার বিষয়। জেন্ডারের ক্লাসিফিকেশানস, ছোট ছোট যে পার্থক্যগুলো, সেগুলো তুমি এমনিই বুঝে ফেলবে আমার 50 ক্লাসে। কিন্তু এখন মৌলিক দুটি প্রকার, মাস্কুলিন এবং ফেমিনিন। মাস্কুলিন মানে হচ্ছে পুলিঙ্গ, মানে এগুলো দ্বারা সবগুলো পুরুষ বোঝায়, আর ফেমিনিন মানে স্ত্রীলিঙ্গ, এগুলো সব দ্বারা মেয়ে বোঝায়। রাইট? সো আশা করি যে ক্লাসটি শেষ করে পড়বে, এবং আমি আগামী ক্লাসে যদি জানতে চাই কারা কমপ্লিট কন্ট্রোলে নিয়ে এসেছো মাস্কুলিন এবং ফেমিনিন জেন্ডারের এই চার্টটা, তারা একটু আমাকে জানাবে। কেমন? ব্যাস, এটি হচ্ছে তোমাদের জন্য মুখস্থ অংশ। এটা যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে তো খুব ভালো, আর না হলে মাঝে মাঝেই ব্যথার সম্মুখীন হবে। এবার আমি একটু দেখি যে আসলে তোমরা কী ধরনের সমস্যা ফেস করবে। লেটস সি, একটু দেখো তোমরা। প্রথম কথা হচ্ছে যে আমরা কিন্তু কোনোভাবেই, মানে আমরা এটা ভুলে যাইনি যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো প্রোনাউন। প্রোনাউনটাকে ফোকাসে রেখে প্রোনাউনের সঙ্গে সঙ্গতিপূর্ণ জিনিসগুলোর কথাই বলছি। যেমন আমি যদি বলি আই স আ ব্যাচেলর, BACHELOR, ব্যাচেলর, ফিলিং ইন দ্য গ্যাপ, ব্যাচেলর, LIVS, লিভস, লিভস অ্যালন, সে একাকী বাস করে। ওকে, সো অপশান হিসেবে আমি এই জায়গাতে কি আমি হি নেব, অপশান হিসেবে আমি শি নেব। দেখো কি ছোট ছোট বিষয়গুলো নিয়ে কনফিউশন তৈরি হতে পারে যদি তুমি জেন্ডার কন্ট্রোলে না রাখো। আচ্ছা, আমি আরেকটি বাক্য দিলাম, এবং আই স আ ব্যাচেলরের জায়গায় আমি দেব ধরো স্পিনস্টার, স্পিনস্টার ডট ডট অ্যালন। ঝটপট করে একটু আনসারটা জানাও তো, কোন কোয়েশ্চেন্সের কী আনসার হবে। যে আমি একজন ব্যাচেলরকে দেখেছিলাম যে সে একাকী বসবাস করে, আর আমি একজন স্পিনস্টারকে দেখেছিলাম যে একাকী বসবাস করে। ব্যাচেলর মানে তোমরা অনেকেই জানো অবিবাহিত, কিন্তু অনেকেই জানো না স্পিনস্টার মানে কি। মাশাআল্লাহ, অনেকে আত্মবিশ্বাস নিয়ে আনসার দিচ্ছ। ইয়েস, সেটি হচ্ছে যে এই জায়গাটাতেই তোমাকে মাস্কুলিন এবং ফ্যামিলিন জেন্ডার সম্পর্কে জানতে হবে, এবং এই জেন্ডারের সঙ্গে যে প্রোনাউনের একটা সম্পর্ক আমাদের আজকের আলোচ্য বিষয়, আমি সেটা তোমাকে দেখাচ্ছি। একটু আগেই তোমাদের যে লিস্টের কথা বললাম মুখস্থ করতে হবে, সেখানে দেখবে দেওয়া রয়েছে ব্যাচেলর। ব্যাচেলর মানে হচ্ছে কি বলতো,
অবিবাহিত ছেলেকে বোঝানো হয় ব্যাচেলর। সো অবিবাহিত ছেলে মানে কি? ছেলে মানে তো হি। সো এখানে রাইট উত্তর হচ্ছে আই স আ ব্যাচেলর হি লিভস অ্যালন। আমি একজন ব্যাচেলর ছেলেকে দেখেছিলাম যে একাকী বসবাস করে। আর এই ব্যাচেলরের ফেমিনিন মানে স্ত্রীলিঙ্গ হচ্ছে স্পিনস্টার অথবা মেইড, দুইটা আছে, স্পিনস্টার। তার মানে অবিবাহিত মেয়েদেরকে বলা হয় স্পিনস্টার, আর অবিবাহিত ছেলেদেরকে বলা হয় ব্যাচেলর। ভুল করে আবার কোনো একটা মেয়েকে বলো না যে আপু আর ইউ ব্যাচেলর, অথবা কোনো ছেলেকে বলো না যে ভাইয়া আর ইউ স্পিনস্টার, তাহলে কিন্তু জেন্ডার নিয়েই বড় সমস্যা তৈরি হবে। এনিওয়ে, সো স্পিনস্টার মানে হচ্ছে অবিবাহিত মেয়ে। সো মেয়ে মানে কি বলো তো? মেয়ে মানে অবশ্যই আমি শি নেব, দ্যাটস ওয়াই রাইট উত্তর হচ্ছে শি। তাহলে আমি কি তোমাকে এটা কানেক্ট করাতে পেরেছি যে জেন্ডারের সঙ্গে কিভাবে পার্সনের সম্পৃক্ততা রয়েছে? আশা করি বুঝতে পেরেছো। সো যারা মুখস্থ করনি, আমি চাই যে অবশ্যই যেন তোমরা মুখস্থ করে নাও, কেমন? ওকে, সো এই হচ্ছে জেন্ডার মুখস্থ করার তাৎপর্য। এবার আমরা আরেকটু সামনে এগোই। এখন প্রোনাউনের যে বিষয়টা ফার্স্টে এসে যায়। প্রোনাউন তো বুঝলাম, নাউনের পরিবর্তে বসা শব্দ, উদাহরণ দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে কত ধরনের প্রোনাউন আছে? কাইন্ডস অফ প্রোনাউন্স। কত ধরনের প্রোনাউন আছে? এনিওয়ান, তোমরা কি জানো কত ধরনের প্রোনাউন আছে? ওকে, ব্যাস, তাহলে চলো এবার আমরা প্রোনাউনটা একটু দেখাই। আমি তোমাদের সুবিধার্থে প্রোনাউনের ক্লাসিফিকেশান লিখে রেখেছি যাতে করে টাইম ওয়েস্ট না হয়। কাইন্ডস অফ প্রোনাউন, ইয়েস। এই প্রোনাউন ছোট্ট একটা বিষয়, কিন্তু প্রোনাউনের ভিতরে আবার অনেক ক্যাটাগরি আছে। পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন। তুমি ইংরেজি শিখতে চাও অথচ প্রোনাউনের প্রতিটা প্রকার তোমার কন্ট্রোলে নেই, তা কিন্তু হবে না। প্রোনাউনের প্রকারের সাথে সাথে তোমাকে এটা জানতে হবে যে পার্সোনাল প্রোনাউনের ভিতরে কারা কারা আছে, রিফ্লেক্সিভের মধ্যে কারা কারা আছে। যদি তুমি নাম বলার সাথে সাথেই এই প্রোনাউনের ভেতরে থাকা প্রোনাউনগুলোর কথা তোমার সামনে ভেসে না ওঠে স্মৃতিতে, তাহলে তুমি ইংরেজি ভালো পারবে না। ওকে, সো চলো আমরা দেখে নিই এই আটটি প্রকারের ভেতরে কোনগুলো রয়েছে। লেটস সি। আমি এবার বিস্তারিত দেখাচ্ছি তোমাদের। এই পুরো স্লাইডটায় আমি তোমাদেরকে দিয়ে দেবো পেইড ব্যাচে যারা আমার সঙ্গে রয়েছে। পার্সোনাল প্রোনাউনের ভেতরে অনেকগুলো রয়েছে, যেমন আই, ইউ, হি, শি, এগুলোকে বলা হয় সাবজেক্টিভ। এগুলোরই আবার অবজেক্টিভ আছে, যেমন আই থেকে মি। ওকে, এটারই আবার পজিটিভ আছে মাই। ওকে, এটারই আবার ডাবল পজিটিভ আছে, সেটি হচ্ছে মাইন। এগুলো আমি একটু পরে তোমাদেরকে টেবিল আকারে দেখাচ্ছি, চমৎকার একটা টেবিল তোমাদের কাছকে দেব। এরপরে রিফ্লেক্সিভের মধ্যে কারা, রিফ্লেক্সিভ নিয়ে যখন আমি কথা বলবো বিস্তারিত, সেখানে আমি দেখাবো। যেগুলোর সঙ্গে সেলফ যুক্ত হয়, হিম সেলফ, আওয়ার সেলফ, ইউ মানে কি বলে দেম সেলফ। ডেমনস্ট্রেটিভের মধ্যে কারা, দিস, দ্যাট, দিস, দোজ। একেবারে মুখস্থ রাখতে হবে। আমাকে যদি কেউ বলো স্যার আপনার এগুলো মুখস্থ আছে, ইয়েস, প্রতিটাই মুখস্থ আছে। কিভাবে মুখস্থ আপনি রেখেছেন এই যদি প্রশ্ন করে, তাহলে বলবো যে অনেকবার পড়েছি, অটোমেটিক্যালি এগুলো আমার কন্ট্রোলে আছে। তার মানে তুমি যেটা বেশি পড়বে, যেটাতে তোমার ভালো লাগা থাকবে, সেটা অটোমেটিক্যালি তোমার কন্ট্রোলে থাকবে। আচ্ছা, এরপরে আসো ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভের ভিতরে বিশেষ করে এই কয়েকটা, হু, হোম, হুজ, হুইচ, এগুলোর ব্যবহার দেখব যখন আমি একটা একটা করে আলোচনা করব। এরপর রিলেটিভ প্রোনাউন। ওকে, ইনডিফিনিট প্রোনাউনের লম্বা একটা লিস্ট, এবং যে কোনো পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষা, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে সবচেয়ে বেশি ব্যবহার হয়। এরপর আসো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অ্যান্ড 8 নম্বর হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। প্রসঙ্গত বলি, কোনো কোনো জায়গায় তুমি প্রোনাউনকে 9 প্রকার হিসেবে দেখতে পাবে। কয় প্রকার? আমি এখানে তোমাদেরকে দেখালাম 8 প্রকার, কিন্তু কোনো কোনো জায়গাতে তোমরা 9 প্রকারও দেখতে পাবে, 9 কাইন্ডস। তাহলে যে নবমতম যে প্রকার, সেইটা কোনটা? সেইটা হচ্ছে এইটা। এই পজিটিভকে কোনো কোনো জায়গাতে একটা স্বতন্ত্র প্রকার হিসেবে দেখানো হয়। সো আমি জাস্ট নোট করে দিলাম জানার সুবিধার্থে। তাহলে 8 বা 9 প্রকার, কিন্তু নবমতম যে প্রকার সেটি হচ্ছে পজিটিভ। ব্যাস, এই ইনফরমেশনটা একটু নোট করে রাখো। তাহলে মোটামুটি আমাদের ধারণা এসেছে আমরা যে প্রোনাউন নিয়ে কথা বলছি সেই প্রোনাউন হচ্ছে 8 প্রকার, এবং তার ভিতরে কোন কোনগুলো রয়েছে আমি অ্যাট এ গ্ল্যান্স একটু দেখে নিলাম। এখন তোমাদেরকে আমি একটা টেবিল দেখাবো। এই টেবিলটা তুমি যেটা করবে, তুমি যদি খুব পড়ুয়া স্টুডেন্ট হও, ইংরেজি শেখার ব্যাপারে খুব ডেডিকেটেড হও, তাহলে
চমৎকার করে স্ক্রিনশট দাও অথবা একটা পেজে লিখে রিডিং টেবিলের সামনে ঝুলিয়ে রাখো। আমি রেখেছিলাম এরকম আমার শিক্ষা জীবনে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কন্ট্রোলে রাখতে হবে। কম্প্রিহেন্সিভ ওভারভিউ অফ পার্সোনাল প্রোনাউন্স, পার্সোনাল প্রোনাউন্সের ওপরে একটা পুরো বিষয়কে কম্প্রিহেন্সিভ একেবারে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। প্রথমে আমরা এই পাশে পার্সন দেখব। আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমরা প্রোনাউন শিখব, জেন্ডার শিখব এবং পার্সন। তাহলে পার্সন কত প্রকার? 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যদিও বাংলায় আমরা কাউকে যদি বলি বাংলা হিসেবে যে যা তুই থার্ড পার্সন সর এখান থেকে, থার্ড পার্সনের গুরুত্ব নেই বললেই চলে, কিন্তু ইংরেজিতে থার্ড পার্সনের গুরুত্ব কিন্তু অনেক বেশি। ওকে, যাই হোক, ফার্স্ট পার্সন কোনগুলো, সেকেন্ড পার্সন কোনগুলো, আজকে আমরা সেটা সুন্দর করে দেখব। এবং প্রতিটা পার্সনেরই কিন্তু আবার 2টা করে কি বলে ক্লাসিফিকেশন আছে, প্রকার আছে। ফার্স্ট পার্সনের একটা হলো সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। সেকেন্ড পার্সনের একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। থার্ড পার্সনের একটা হচ্ছে সিঙ্গুলার, একটা প্লুরাল। থার্ড পার্সনের সিঙ্গুলার প্লুরাল 2বার দিয়েছি কেন? কারণ হলো যে আমরা এরই সাথে জেন্ডারের তুলনা করব। অর্থাৎ আমরা যখন প্রোনাউন শিখছি, প্রোনাউনের সঙ্গে যে জেন্ডারের দারুণ সম্পর্ক, মাস্কুলিন, ফ্যামিনিন এবং নিউটার, অর্থাৎ পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং মানে হচ্ছে যেটা দ্বারা জড় বিষয়বস্তু বোঝায়, এগুলো যে একটা সম্পর্ক আছে আমি সেটি দেখানোর জন্য জেন্ডারটাকেও সাথে রেখেছি। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি তোমাদের এটা বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা কেস নিয়েও একটু কথা বলবো, ঠিক আছে? সো এটিকে আমরা বলি যে সাবজেক্টিভ প্রোনাউন, সেটি বলা হয় সাবজেক্টিভ কেস। একই কথা, সাবজেক্টিভ কেস, সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ কেস, অবজেক্টিভ প্রোনাউন, পজিটিভ কেস, পজিটিভ প্রোনাউন, ঠিক আছে? সো কেস তুলে দিয়ে সেখানে আমরা প্রোনাউন ইউজ করতে পারি। তার মানে প্রোনাউনের আলোচনা আর কেসের আলোচনা হচ্ছে সেম। বুঝতে পারছো? একটা জিনিস শিখলে কিন্তু অনেকগুলো জিনিস জানা হয়ে যায় এবং মনে হয় যে না, ইংরেজি আসলে এত বড় শাখা প্রশাখা না, এটা আসলে ছোট জিনিস। চলো আমরা মূল আলোচনাটা শুরু করি। আচ্ছা, ফার্স্ট পার্সনটা হচ্ছে, প্রথমত মনে রাখবে, ফার্স্ট পার্সন মানে হচ্ছে আমি, আমরা, এই কথাটুকু মনে রাখবে। ফার্স্ট পার্সন মানে হচ্ছে আমি, আমরা, আর ইংরেজিতে হচ্ছে আই এবং উই। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা, কারণ ইউ দ্বারাই তুমি বলা হয়, আবার ইউ দ্বারাই তোমরা বলা হয়। আর থার্ড পার্সন হচ্ছে এই কয়টা ব্যতীত, মানে এই কয়টা ব্যতীত বাকি যা পাবে তুমি, যেগুলো হি, শি, ইট, দে, এগুলো সবই থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন মানেই যখন কাউকে বলা হবে ফার্স্ট পার্সন, তোমার মাথায় চলে আসতে হবে আচ্ছা আই বা উই নিয়ে কথা বলছেন। আমি যখনই বলবো সেকেন্ড পার্সন, ও আচ্ছা আপনি কথা বলছেন ইউ নিয়ে। থার্ড পার্সন, আচ্ছা আমি বুঝতে পেরেছি, আই, উই, ইউ, এইগুলো বাদ দিয়ে বাকি যে পার্সনগুলো আছে সবই থার্ড পার্সন। এইভাবে মাথায় চলে আসতে হবে সঙ্গে সঙ্গে। এখন আসো, ফার্স্ট পার্সনের হচ্ছে 2টা প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা প্লুরাল। কিভাবে? আই হচ্ছে আমি, মানে সিঙ্গুলার, একক জিনিস বোঝাচ্ছে, আর উই মানে হচ্ছে আমরা, মানে হচ্ছে অনেকে। তাহলে বুঝতে পারছো? সেকেন্ড পার্সন ইউ মানে হচ্ছে তুমি, আর যখনই বলা হবে প্লুরাল অনেকগুলো, তখন তোমরা। থার্ড পার্সন মাস্কুলিন, দেখো হি কি ছেলে না? ছেলে। আচ্ছা, তাহলে হি কয়জন বলো তো? সিঙ্গুলার, একজন। আবার ফেমিনিন যদি স্ত্রীলিঙ্গ হয়, শি, মহিলা, একজন। যদি সিঙ্গুলার আমরা নিউটার বলি, মানে জড় বিষয়বস্তু, তাহলে ইট বলবো না আমরা। আমরা ধরো মিরের জন্য নিয়েছিলাম হি, আমরা মিরার জন্য নিয়েছিলাম শি। যেমন মির ইজ ইকুয়াল টু হি, আমরা বলেছিলাম যে মিরা ইজ ইকুয়াল টু শি। কিন্তু ধরো আমরা যদি বলি বুক ইজ ইকুয়াল টু কি বলতো? ইট। তার মানে জড় বিষয়বস্তুর জন্য আমরা ইট ইউজ করি, যেটাকে নিউটার জেন্ডার বলা হয়। জেন্ডার যখন নিজে পড়বে আরও বিস্তারিত বুঝবে, এটি তোমার পড়ার বিষয়। ওকে, থার্ড পার্সনের প্লুরাল হচ্ছে ইট, সিঙ্গুলার। ওকে, আর প্লুরাল হচ্ছে কি? প্লুরাল হচ্ছে দে। এই টেবিলটা যদি বুঝে নাও তাহলে ইংরেজি শেখা তোমার অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে সেটা আমি একটু একটু করে দেখাচ্ছি। এবার একটা জিনিস মনে রাখবে, এই পাশে সাবজেক্টিভ কেজের এই পাশে যেগুলো তুমি দেখতে পাবে, এই যে আই, উই, ইউ, ইউ ইত্যাদি, এখানে যতগুলো তুমি দেখতে পাবে এরা সর্বদাই বসবে হচ্ছে সাবজেক্টের পূর্বে। কোথায় বসবে? সাবজেক্টের পূর্বে। তার মানে এগুলোর পর সাবজেক্ট বসবে। অর্থাৎ আমি সাবজেক্টিভ কেস প্লাস হচ্ছে ভার্ব, আমি একটা দিয়ে রাখলাম। অর্থাৎ এই শব্দগুলোর পর একটা ভার্ব দ্বারা শুরু হবে। তার মানে এগুলো ভার্বের পরে বসবে না,
এগুলো বসবে হচ্ছে ভার্বের আগে সর্বদাই, এই পাশে যতগুলো আছে। সো আমি পাশে লিখে দিলাম যে প্লাস ভার্ব প্লাস ভার্ব প্লাস ভার্ব প্লাস ভার্ব, ওকে। এরপরে এটাও দিলাম প্লাস ভার্ব প্লাস ভার্ব প্লাস ভার্ব এবং প্লাস ভার্ব। তার মানে এই শব্দগুলো যদি কোথাও বসতে চায় তাকে অবশ্যই ভার্বের পূর্বে বসতে হবে। ভালো করে বুঝে নাও। এবার আসো, আই থেকে মি হতে পারে, এটা মুখস্থ করতে হবে আজকের ক্লাসটি শেষ করে, যে আই থেকে মি, তারপরে মাই, তারপরে মাইন, উই থেকে আস, তারপরে আওয়ার, তারপরে আওয়ার্স, এইখানে যতগুলো রয়েছে এভাবে সবগুলো মুখস্থ করতে হবে। এটা আমার আছে বলে আমি পারছি, তোমার থাকলে তুমি ইংরেজি পারবে, নতুবা ইংরেজি পারবে না পারবে না পারবে না। যত ভালো মানেরই অক্সফোর্ড ক্যামব্রিজের টিচারই হোক না কেন, সে তোমাকে ইংরেজি শেখাতে পারবে না। সো এই ছোট জিনিসটা মুখস্থ রেখে দিও। আর কোনটার কোন ব্যবহার সেটার দায়িত্ব তো আমার, সেটা আমি তোমাকে শেখাচ্ছি। এবার আসো, ভার্বের পূর্বে এগুলো বসেছে, কিন্তু এই পাশে যেগুলো আছে মি, আস, ইউ, এই পাশে যেগুলো, সেগুলো বসবে হচ্ছে ভার্বের পর। ভার্বের পর খেয়াল করে দেখো, আগেরটা দিয়েছিলাম যে ওইটা প্লাস ভার্ব, আর এবার দেবো ভার্ব প্লাস মি, ভার্ব প্লাস আস, ভার্ব প্লাস ইউ, ভার্ব প্লাস ইউ, ভার্ব প্লাস হিম, হিম, ওকে। এরপরে হচ্ছে এই। এবার এই পাশে যেগুলো তুমি দেখতে পাচ্ছ, যেটা আই, মি, মাই, এইখানে যেখানে দেখতে পাচ্ছ, মনে রাখবা এই শব্দগুলো কখনোই একা একা বসবে না। এই শব্দগুলো কখনো একা একা বসবে না। এদের পরে যেটা বসবে সেটি হচ্ছে একটা নাউন, মাস্ট একটা নাউন বসবে। মাই বুক, আওয়ার হাউস, ইয়োর প্রোগ্রাম, ইয়োর প্রেজেন্টেশন, হিজ হাউস, হার নেম, ইটস পজিশন, দেয়ার বিল্ডিংস। ওয়েল, সো আমি এগুলোর পাশে ছোট্ট করে একটা নাউন লিখে দেব। দ্যাট মিনস মাথাতে যেন এই জিনিসটা ঢুকে থাকে। এবং মনে রেখো, প্রোনাউনের একেবারে ফান্ডামেন্টাল জিনিস আমরা শিখছি, সেটি হচ্ছে যে পার্সোনাল যে প্রোনাউনটা আমরা একটু আগে দেখেছিলাম, অনেকগুলো নাম পার্সোনাল প্রোনাউনের, এই হচ্ছে প্রথম প্রকার নিয়ে আমরা কথা বলছি। সো দেয়ার হাউস, ওকে। এবার এই পাশে যেটা সব শেষে যেটা আছে, যেটা আমি মুখস্থ করতে বলেছি, তুমি করেছো, আই, মি, মাই এবং মাইন, এই পাশে যে শব্দগুলো আছে এ হচ্ছে স্বতন্ত্র, অর্থাৎ এই শব্দগুলোর পর কিচ্ছু বসানো যাবে না, ও নিজেই একটা নাউনের কাজ করবে। যেমন মাই প্লাস নাউন মানেও যা, মাইন মানেও তাই। তার মানে এখানে একটা নাউন লুকানো থাকবে, আমি এই জন্য ব্র্যাকেটে নাউন দিলাম। মাইনের পরে একটা নাউন লুকানো থাকবে। আওয়ার্সের পরে তুমি কখনো নাউন উল্লেখ করতে পারবে না, কিন্তু একটা নাউন লুকানো থাকবে। আমি এগুলো এখন তোমাদেরকে একটু পরে এক্সাম্পল আকারে দেখাবো। যেহেতু এই নাউনগুলোর পর, এই পজেসিভগুলোর পর একটা নাউন লুকানোই থাকে, এই জন্য এই প্রোনাউনগুলোকে বলা হয় ইনডিপেন্ডেন্ট প্রোনাউন। ইনডিপেন্ডেন্ট প্রোনাউন মানে এরা হচ্ছে একেবারে স্বাধীন, মানে কারো সাহায্য লাগে না। যেমন এখানে অন্যান্য যে প্রোনাউনগুলো, সে কিন্তু কোনা করেছে সংস্পর্শে ছিল। যেমন এইটা হচ্ছে তোমার মাই প্লাস নাউন মিলেই পূর্ণতা, কিন্তু মাইন কিন্তু একা একাই পূর্ণতা পেয়েছে, এই জন্য এটাকে বলা হয় ইনডিপেন্ডেন্ট বা স্বাধীন প্রোনাউন। ওকে, আশা করি এইটুকু বুঝে নিয়েছো যে সাবজেক্টিভ কেস বা সাবজেক্টিভ যে প্রোনাউনগুলো আছে এগুলো বসবে ভার্বের আগে, আর অবজেক্টিভ যে কেস আছে সেটা বসবে ভার্বের পরে। ওকে, আর পজিটিভ যেগুলো, এই যে প্রথম যেগুলো, সেইগুলোর পরে অবশ্যই একটা নাউন বসবে, এটা বসা বাধ্যতামূলক। আর এইখানে যে প্রোনাউনগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা মুখস্থ করতে বলেছি, এইগুলোর পরে আর কোনো নাউন বসবে না, কিন্তু নাউনের মতোই অ্যাক্টিভিটিস দেখাবে। এখন আমি আরেকটু সামনে এগোনোর পূর্বে আমি একটু এক্সেপশন দেখাই দিই তোমাদের, কারণ হয় কি কোনো কোনো সময় জিনিসগুলোই তো আবার পরীক্ষায় আসে। যেমন এক্সেপশনটা একটু দেখো, বলা হচ্ছে ইট ইজ আই হবে নাকি হু ডিড ইট। এ একটা টেস্ট, এবং টেস্ট দিয়ে বলা হচ্ছে এখানে কি আই হবে নাকি অপশন বিতে মি হবে। একটা টেস্ট। আমি একটু আগে তোমাদের যেটি বলেছি যে ফিলিং দ্য গ্যাপ, এবার তুমি খেয়াল করে দেখো ভার্ব আছে, ওকে ভার্ব। সো ভার্বের পরে নর্মালি তুমি কি বসাতে চাইবে? তুমি বলবে যে আই আর মি নিয়েই তো দ্বন্দ্ব, আমি তো দুইটা অপশান দিয়েছি,
তো তুমি হয়তো বলবে যে স্যার যেহেতু এখানে ভার্ব আছে অতএব ভার্বের পরে কিন্তু এখানে মি হবে, রাইট? কিন্তু এটাই হচ্ছে ব্যতিক্রম, যে যদি কোথাও বি ভার্ব থাকে, বি ভার্ব দ্যাট মিনস হচ্ছে এম, আমি পরবর্তীতে দেখাবো, ইজ, এরপরে আর, এরপরে ওয়াজ, তারপরে ওয়ার, এর সঙ্গে আরও তিনটা রয়েছে, বি, বিন, বিং, দরকার নেই, আমি আপাতত এই কয়টা দিচ্ছি, যে এগুলোর পর সর্বদাই কিন্তু সাবজেক্ট ফর্ম হয়, সাবজেক্ট ফর্ম হয়। অর্থাৎ এই বি ভার্ব যেটা ইজ, এগুলো পর হবে সাবজেক্ট ফর্ম। সাবজেক্ট ফর্ম মানে কি বলতো, এই যে এই পাশেরটা, অতএব এখানে হবে ইটস আই। ওকে, এই হচ্ছে ইটস আই। তো এটা হচ্ছে ব্যতিক্রম, কারণ তুমি সবসময় ওই একই নিয়ম, ধরাবাঁধা নিয়মের মধ্যে থাকবে এরকম নয়, ব্যতিক্রম জিনিস হতেও পারে, সো এটা তোমাকে মানতে হবে, ঠিক আছে? বাট আমরা যদি আবার এরকম কোনো একটা বাক্য দেখি যে হ্যালো, হ্যালো বলছে যে ইটস ফিলিং ইন দ্য গ্যাপ, অপশানে বলছে যে এটা কি আই হবে, অপশান বিতে মি হবে। এখন আমি একটু আগে তোমাকে শিখিয়েছি যে বি ভার্বের পরে আমি হচ্ছে যে কি দেব, সাবজেক্টিভ ফর্ম দেব, কিন্তু এখানে তুমি চাইলে মিটাও দিতে পারো। কেন দিতে পারো? কারণ যখন এটা কথোপকথন হবে, স্পোকেন, হ্যালো ইটস মি, হ্যালো ইটস মি রফিক, হ্যালো ইটস মি জাহিদ, হ্যালো ইটস মি রেহেনা, সো যখন স্পোকেনের ক্ষেত্রে, প্রেজেন্টেশনের ক্ষেত্রে তুমি বলতে যাবে, তখন বি ভার্বের পরে কিন্তু মি বসে। তার মানে স্পোকেনের ইংরেজি একরকম, আর লিখিত ইংরেজি ব্যাপারটা কিন্তু আরেক রকম। এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু ইংরেজি শিখতে হবে। আশা করি ছোট্ট এই যে পার্থক্যটা সেটা তুমি ধরতে পেরেছ। এবার আমি তোমাকে যেগুলো দেখালাম প্রতিটার একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, ওকে? সাথে লেগে থাকো চুম্বকের মতো। আমি যতগুলো দেখিয়েছিলাম, আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার্স, এই যে শব্দগুলো এবং যেগুলো ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, আমি এগুলোকে আলাদা করে নিয়েছি এবং সবগুলোর আমি আবার এক্সাম্পল দিয়েছি। আমি প্রমাণ করার চেষ্টা করব যে সাবজেক্ট ভার্বের আগে বসে কিনা, অবজেক্ট ভার্বের পরে বসে কিনা, পজেসিভ অ্যাজেক্টিভ এটা নাউনের আগে বসে কিনা, আর সবশেষে ইন্ডিপেন্ডেন্ট পজেসিভ যেটা 4 নাম্বার লাইন, সেটা একা একাই বসে কিনা, এই জিনিসটা আমরা প্রমাণ করব। ওকে, আচ্ছা। ইজি মানে হচ্ছে এক্সাম্পল অফ গ্রেটিয়া, এটা বেসিক্যালি হচ্ছে উদাহরণের সমর্থক শব্দ। তোমরা আবার ভেবো না যে এটা আবার কোথা থেকে আসলো। আচ্ছা, তাহলে সাবজেক্টের ক্ষেত্রে আসি, আই নিয়ে কথা বলি। আই, মি, মাই এবং মাইন, ব্যাস এই কয়টা। আই অ্যাম হ্যাপি, লক্ষ্য করে দেখো তো আইটা কোথায় বসেছে? হ্যাঁ, ভার্বের আগে, আমি তাই বলেছিলাম। মি, শি কল্ড মি, শি কল্ড মি, দেখো তো মিটা কোথায় বসেছে? ভার্বের পরে। আমি কি তাই বলিনি? আমি অবশ্যই বলেছি যে মিটা বসবে ভার্বের পরে, এর আগে চারটায় খেয়াল করে আসো। এরপরে মাই, 3 নাম্বার লাইনে যে শব্দগুলো ছিল সর্বদা একটা করে নাউন নিয়ে বসবে, মাই প্লাস বুক, দেখেছো? মাই বুক, একসাথে মাই বুক ইজ নিউ। আর সব শেষে যে প্রোনাউনগুলো ছিল পজেসিভ প্রোনাউন, সেগুলোকে আমরা একা একা ইউজ করব। দ্য চয়েস ইজ মাইন, দেখো মাইন, এই মাইনের ভেতরে একটা নাউন লুকানো আছে। কোন নাউন জানো? মাইন মানেও যা, মাই চয়েস, CHOI, সি চয়েস, CHOI, সি চয়েস, অর্থাৎ দি চয়েস ইজ মাই চয়েস, এই পছন্দটা আমার পছন্দ। একই শব্দ ডাবল হয়ে যায়, সেন্টেন্সের মাধুর্যতা হারায়, সেই জন্যই মাই চয়েসের পরিবর্তেই আমরা মাইন ইউজ করি। ওকে, কিন্তু এখানে কি বুঝেছো? মাইন মানে ওর ভিতরে কিন্তু একটা নাউন লুকানো আছে। আশা করি এটা ধরতে পেরেছ যে প্রয়োজনীয়তা কী, এবং আমি যেগুলো বললাম সেগুলোরই যে প্রাসঙ্গিক ব্যবহার। এবার আমরা আরেকটু অ্যাডভান্স ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি। কোনো কোনো সময় এই প্রশ্নগুলো করা হয়, যেমন হি সোল্ড, সে বিক্রি করেছিল, হিজ বুক, সে তার বই বিক্রি করেছিল। এবার হিজের নিচে আন্ডারলাইন করে প্রশ্ন করা হয়, এই হিজটার নাম কি? অপশান এ, এটি হচ্ছে প্রোনাউন। অপশান বি, পজেসিভ। অপশান সি, পজেসিভ অ্যাজেক্টিভ, নাকি অপশান ডি, অল? ভালো করে বুঝে শুনে আমি রাইট আনসারটা প্রত্যাশা করছি। হি সোল্ড
হিজ বুকস, আচ্ছা বুকস দিলাম প্লুরাল, যে সে তার সমস্ত বইগুলো বিক্রি করেছিল। এই হিজটাকে কি আমরা প্রোনাউন বলতে পারি? এটা কি পজেসিভ বলতে পারি? এটা কি পজেসিভ অ্যাডজেক্টিভ নাকি অল? মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখছি যে অনেকেই তোমরা রাইট আনসার করেছো। ইয়েস, আমরা একটু আগে দেখেছি যে হি হিম হিজ, দেখে এসো আগের বক্স থেকে যেটা দেখালাম। আমি তোমাদের সুবিধার্থে একটু লিখে দিই, সেটা হচ্ছে হি, হিম, হিজ এবং শেষেরটাও হচ্ছে হিজ। হি হিম হিজ। ওকে, তাহলে এই হিজটাকে তো আমরা অবশ্যই প্রোনাউন বলবো, কারণ প্রোনাউনেরই তো একটা প্রকার হচ্ছে পজেসিভ, রাইট? তাহলে এটি অবশ্যই প্রোনাউন। প্রোনাউনের একটি প্রকার হচ্ছে পজেসিভ, আর যখন সেটা নাউনের আগে বসছে, যখন সেটা নাউনের আগে বসেছে, অতএব সেটাকে আমরা বলছি পজেসিভ অ্যাডজেক্টিভ। কারণ আমরা তো জানি যে অ্যাডজেক্টিভ বসে নাউনের পূর্বে, যেহেতু পজেসিভ তাই এটার নাম হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। অতএব রাইট উত্তর হচ্ছে অল। এই যে তুমি খুঁটিনাটি জিনিসগুলো ধরে ধরে শিখতে পারছো, এইটাই তোমার বেসিককে স্ট্রং করবে। এরপর এই টাইপের কোয়েশ্চেন্সগুলো তুমি ইজিলি আনসার দিতে পারবে। এরপর নেক্সটে আরেকটা প্রশ্ন হয় এখান থেকে, সেটা হলো সেম বাক্যটাই দেবে, হিজ বুকস পর্যন্ত আন্ডারলাইন করবে। ওকে, এবং আন্ডারলাইন করে প্রশ্ন করবে যে আন্ডারলাইন করা অংশটুকুর নাম কি? ইটস ফ্রেজ, নাউন ফ্রেজ, অপশন বি অ্যাডজেক্টিভ ফ্রেজ, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। যখন আমি ফ্রেজ শেখাবো সেখানে বুঝবে। কিন্তু এখানে একটা মজার জিনিস শিখে রাখো তো, যে হিজটা অ্যাডজেক্টিভ হতে পারে, কিন্তু এই হিজটা কার জন্য বসেছে? বুকসের জন্য। বুকসটা কি? বুকসটা হচ্ছে নাউন। তার মানে নাউনই হচ্ছে মূল ফোকাস, নাউনটাই হচ্ছে মূল বিষয়। যখন হবে তখন সেটি হবে নাউন ফ্রেজ। আর এইটাকে যদি শর্টকাটে রাখতে চাও, তাহলে আমি যেটা বলবো যে পজেসিভ অ্যাডজেক্টিভ আছে যতগুলো, এরপরে যখনই কোনো নাউন বসবে, অর্থাৎ হিজ পেন, হার পেন, মাই পেন, দেয়ার পেন, এইগুলোর নাম হয়ে যাবে নাউন ফ্রেজ। বলো তো নাউন ফ্রেজের শর্টকাট কি? যারা প্রথম থেকে ক্লাস করছো আমার মনে হয় ইজিলি পারার কথা। নাউন ফ্রেজ দ্যাট মিনস এনপি, রাইট? তাহলে আমরা হিজ বুকসটাকে এখানে নাউন ফ্রেজ হিসেবে চিনলাম। কী হিসেবে চিনলাম? ফ্রেজ হিসেবে চিনলাম। এবার একটু পুরনো আমরা আলোচনায় যাব ছোট্ট করে, সেটা হচ্ছে ফ্ল্যাশ ব্যাক। ফ্ল্যাশ ব্যাক, এটাকে টেস্ট বলবো না, ইটস ফ্ল্যাশ ব্যাক। আমি এই সেম বাক্যটাই নেব এবং তারপরে তোমাদেরকে অপশানে বলছি যে এই হিজটার নাম কি। অপশান এ, এটা কি ডিটারমিনার? অপশন বি, এটা কি আর্টিকেল, আর টিআইসিএল, আর্টিকেল, এ বি সি, ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক কিছু। যারা প্রথম থেকে ক্লাসগুলো করেছো, গত লেকচারগুলো ভালো করে দেখেছো, 16, 17, 18, আমার মনে হয় তারা খুব সহজেই ধরতে পেরেছো যে নাউনের পূর্বে যে শব্দটা বসে তার আরও একটা নাম আছে, এবং সেটা কি? সেটা হচ্ছে ডিটারমিনার। থ্যাংক ইউ সো মাচ। সো যারা মনে রাখতে পেরেছো ভালো কথা, যাদের মনে নেই আমি তাদের সুবিধার্থে বলে দিই, ডিটারমিনার প্লাস এরপরে কি বসে? নাউন বসে। এরপরে কি বসে? নাউন বসে। তার মানে হিজ বুকস, এইখানে হিজটাকে আমরা আরেকটা নামে পরিচিত মানে জানতে পারি, সেটার নাম হচ্ছে ডিটারমিনার। সো এখান থেকে একটা মৌলিক বিষয় প্রমাণিত, নোটটা করে নাও। যত পজেসিভ অ্যাডজেক্টিভ আছে রে বাবা, পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো বলো তো? সেটা হচ্ছে মাই, আই মি মাই, তারপরে ইউ ইউ ইয়োর, তারপরে হি হিম হিজ ইত্যাদি, তারপরে শি হার হার, দে দেম দেয়ার, তারপরে এই যতগুলো আছে পজেসিভ অ্যাডজেক্টিভ, ওকে, এই সবগুলোর নামই হচ্ছে ডিটারমিনার। কেন ডিটারমিনার বলো তো? কারণ এই সবগুলো শব্দের পরেই কিন্তু মূলত কি বসে? নাউন বসে। নাউন বসে। এবং মজার কথা হচ্ছে যে পজেসিভ অ্যাডজেক্টিভই বলো আর ডিটারমিনার প্লাস নাউনই বলো ইজ ইকুয়াল টু, এরা কিন্তু মূলত নাউন ফ্রেজ হয়ে যায়। তার মানে একটা মজার জিনিস তোমাদেরকে বলি যে ইংরেজির অনেক শাখা প্রশাখা, অনেক বড় কিছু বিষয় মনে হতে পারে যে অনেক কিছু, কিন্তু না, এর একটা চমৎকার যোগসূত্র আছে, একই জায়গাতে এসে কিন্তু শেষ হয়ে যায়। এটা যদি বুঝতে পারো
তাহলে কিন্তু তোমার কাছে ইংরেজিটা অনেক মজার হবে। আলোচনা এই পর্যায়ে এই আলোচনার উপরে আমি একটা চূড়ান্ত টেস্ট নেব যে তোমরা আলোচনা কতটুকু হৃদয়ঙ্গম করছো। ওকে, সো আমি জাস্ট টেস্ট হিসেবে যে বাক্যটা দেব, বি কেয়ারফুল, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। ধরো বললাম যে ইটস মি, এরপরে বললাম যে দিস ইজ হিজ, এরপরে ধরো একটা বাক্য বললাম যে ইটস আওয়ার প্ল্যান। প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার। কোন আনসারটিকে আমি সঠিক বলতে পারি? ঝড় ও গতিতে রাইট আনসারটা দিয়ে দাও। প্রসঙ্গত বলি, যারা পেইড ব্যাচে এই প্রিমিয়াম কোয়ালিটি ক্লাসগুলোতে যুক্ত আছো তারা সর্বদাই সিক্রেট গ্রুপে সমস্ত পিডিএফটা পেয়ে যাবে। সো কষ্ট করে নোটস করতে হবে না। আমি বিশ্বাস করি ইনফরমেটিভ একটা ক্লাস করা, একই সাথে সেটি আবার নোটস করা, এটা একটা ট্রাভেলসাম একটা ওয়ার্ক, খুবই কঠিন একটা ব্যাপার। তো আমি চাইবো যে তোমরা শুধু ক্লাসটা দেখবে, নোটস করবে আমি যখন পেইড ব্যাচে দিয়ে দেবো সেইখানে জাস্ট নোটস করার সময় আরেকবার কানে ইয়ারফোন লাগিয়ে চমৎকার করে খাতায় নোটস করবে। এভাবেই ইংরেজি পূর্ণতা পাবে। ক্লাস তো মাত্র নেব 50টা। ওকে, অলরেডি আজকে 19তম ক্লাস। পূর্বের ক্লাসগুলো চমৎকার করে সাজানো আছে কোথায়, নিশ্চয়ই তোমরা জেনেছো, কারণ এই কথাটি আমি আগেই বলেছি। থ্যাংক ইউ সো মাচ। এখানে আমি বলেছি চুজ দ্য কারেক্ট আনসার, সঠিক আনসার কোনটি। প্রথম কথা হলো যে ইটস মি, হ্যালো ইটস মি, এটা আমি বলতেই পারি, এটা হচ্ছে আমি বলতেই পারি। ইটস আই, ইটস মি বলতেই পারি স্পোকেনে, এটাকে আমি রাইট বলছি, কারণ বেসিক্যালি কিন্তু ভার্বের পরে মি বসে এবং সেটা ঠিক আছে। এরপরে দিস ইজ হিজ, অনেকের কাছে এই বাক্যটাই কিন্তু ভুল মনে হতে পারে, এই বাক্যটাই ভুল মনে হতে পারে, কিন্তু এই বাক্যটাও রাইট রয়েছে। অনেকেই দেখলাম যে এটা ভুল ধরতে পারোনি, আসলে দিস ইজ হিজ। তোমরা একটু চলে যাও, হি, এরপরে হিম, তারপরে হিজ, তারপরে হচ্ছে আবার হিজ। মনে আছে তো এই স্ট্রাকচারটা? আচ্ছা, হি সাবজেক্টের জায়গায়, হিম অবজেক্টের জায়গায়, আর এই 3 নম্বরে যেটা থাকবে এরপরে থাকবে একটা নাউন, মানে হিজ বুক। আর যদি হিজের পর তুমি আর কিছু না দাও তাহলে মনে মনে করতে হবে এর নিচে এর ভেতরে একটা নাউন লুকানো আছে, ওই মাইনের মতো। তার মানে দিস ইজ হিজ, এই কথাটা মানে হচ্ছে দিস ইজ হিজ বুকস। আর নাম্বার আমার হিজ, ওর ভিতরে একটা নাউন লুকানো আছে, সো এটিও হচ্ছে রাইট। এইটা যেদিন বুঝতে পারবে সেদিন ইংরেজির একটা বড় ইন্দ্রজাল তোমার কাছে ক্লিয়ার হবে। ইটস আওয়ার প্ল্যান, সমস্যা কোথায়? উই আস আওয়ার, আওয়ারের পরে একটা নাউন বসতেই পারে, আওয়ার প্ল্যান। মনে আছে তো 3 নম্বর যে লাইনগুলো পজেসিভ, যেগুলো অ্যাডজেক্টিভ, উই আস আওয়ার, একটু দেখো, উই আস আওয়ার, এরপরে হচ্ছে আওয়ার্স। বুঝতে পারছো ওই টেবিলটা মুখস্থ করা কতটা জরুরি তোমার জন্য? অ্যান্ড আওয়ার এরপরে অবশ্যই একটা নাউন বসবে, অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে প্রতিটি আনসারই হচ্ছে রাইট, কোনো আনসারই কিন্তু ভুল নেই। রাইট রাইট রাইট। তোমার কনফিডেন্সটা ওভার দেখার জন্যই, তোমার কনফিডেন্সের মাত্রাটা পরিমাপ করার জন্য আমি প্রতিটি আনসারই সঠিক দিয়েছিলাম। যে দেখি আসলে একজন শিক্ষার্থীকে যদি মূল্যায়ন করতে চাওয়া হয় তাহলে সবচেয়ে বেস্ট বিষয়টা হচ্ছে পিন পয়েন্টিং ইরর, একটা বাক্য লিখে সেই বাক্যের মাঝ থেকে ভুল বের করা। ওকে, ব্যাস এই হচ্ছে বিষয়। এরপর ফার্স্ট পারসন, আমরা যদি প্লুরালে আসি, আমরা আজকে ফার্স্ট পারসন প্লুরাল পর্যন্ত থাকবো। সেটা হচ্ছে উই আস আওয়ার, এরপরে কি বলতো আওয়ার্স। আমার মনে আছে উই বসবে সাবজেক্টে মানে ভার্বের জায়গায়, আস বসবে ভার্বের পর অবজেক্টের জায়গায়, আওয়ার বসবে সেখানে যেখানে থাকবে একটা নাউন। মানে এটা কিন্তু আমার মনে রাখতে হবে, এটা আমার মনে আছে। আর আওয়ার্সের পরে কিচ্ছু দিতে হবে না, এরপরে এর গর্ভে একটা নাউন সর্বদাই লুকানোই থাকে। ওকে, আচ্ছা তাহলে আমরা এবার দেখি একটু। উই আর গোয়িং টু স্কুল, উই সাবজেক্টের জায়গাতে বসেছে সাবজেক্টিভ। দে স আস, দে স আস, তারা আমাদেরকে দেখেছিল অ্যাট দ্য পার্ক। আচ্ছা বলো তো এটা কি ভার্বের পরে না? এটা কি অবজেক্টিভ না? ওকে, যদি এমন একটা গ্যাপ কোথাও দেয়া থাকে যে বলো তো এখানে উই হবে নাকি আস হবে নাকি আওয়ার হবে, যদি এই 3টা অপশান দেয় আর তোমাকে যদি এখন বলা হয় এই ক্লাসটা এই মুহূর্তে যারা আছো যে বলো তো এই কয়টার ভিতরে রাইট আনসার কি হবে,
এবার বলো তো, যদি কোনোভাবেও এই ভুলটা করো, এর দায়ভার কার? আমি কি তোমাকে শেখাইনি? বা আমার মতো আরেকজন শিক্ষক, মেন্টর, সম্মানিত যারা তোমার ক্লাস নেন, ওনারা কি তোমাকে শেখাননি? অবশ্যই শিখিয়েছে। তুমি হয়তোবা সেটা ধরতে পারোনি, কিন্তু এই সব জায়গাগুলোতে ভুল করার মানেই হলো যে তুমি ইংরেজির একেবারেই ফান্ডামেন্টাল বেসিক জিনিসটা জানো না। ওকে, সো দে স, আমরা বলেছি ভার্বের পরে এটা হতে পারে না, ভার্বের পরে আওয়ার হতেই পারে না, আওয়ারের পরে একটা নাউন থাকবে রে বাবা। ওকে, সো ভার্বের পরে যেটা বসতে পারে সেটি হচ্ছে অবজেক্ট। দ্যাটস ওয়াই দ্য রাইট আনসার ইজ আস। ইয়াস, এই যে যারা কনফিডেন্টলি লিখছ যে স্যার আমার বুঝ এসেছে, ইটস রাইট আনসার, এই জিনিসটাই তোমাকে ইংরেজি শেখায় উদ্বুদ্ধ করবে। আত্মবিশ্বাস মানুষকে অনেক দূর নিয়ে যায়। আত্মবিশ্বাস না থাকলে তুমি যা বলছো, যা করছো, সব কিছুই কিন্তু ভুল ভুল মনে হয়। আত্মবিশ্বাস বিশ্বাসে জন্ম দেয়, আর বিশ্বাস সুন্দর একটি স্বপ্ন বাস্তবায়নের জন্য সহায়ক হয়। তো আমার বিশ্বাস তোমার এই ক্লাসগুলো তোমার ইংরেজি ফান্ডামেন্টাল বেসিকটার বিষয়ে একটা দারুণ কনফিডেন্স দিচ্ছে। এবার আসো আওয়ার। আওয়ার টিম, এই যে বলেছিলাম আওয়ারের পরে অবশ্যই নাউন বসবে, আওয়ার টিম অন দ্য গেম, রাইট? তাহলে বুঝতে পেরেছ, আওয়ার টিম অন দ্য গেম। এবার বলো তো, যদি এরকম একটি বাক্য তোমাকে কেউ দিয়ে বলতো যে বলো তো এই দুইটা বাক্যের মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল, সেটা হচ্ছে আওয়ার টিম অন দ্য গেম আর আওয়ার অন দ্য গেম। হ্যাঁ, এই একটা টেস্ট দিল এবং দিয়ে বললো যে কোন আনসারটা সঠিক কোনটা ভুল। এইটা পারার জন্য কি খুব বেশি কঠিন স্টাডি করা দরকার আছে? এটাই হচ্ছে বেসিক, যে আওয়ারের পরে নাউন আছে, অতএব বাক্যটা রাইট। আওয়ারের পরে নাউন নেই মানে বাক্যটা ভুল, সো এটি হচ্ছে রং। যখন তুমি বেসিকটা বুঝে ফেলবে না, তখন ইংরেজি বাক্য দেখার সাথে সাথে তুমি ধরে ফেলবে, ও আচ্ছা বাবা তুমি এখানে লুকিয়ে আছো, ভুল। আচ্ছা, তাহলে আওয়ার টিম অন দ্য গেম, আমার দল খেলায় জিতেছিল। এবার আসো, দ্য ভিক্টরি ইজ আওয়ার্স। দ্য ভিক্টরি ইজ আওয়ার্স, বুঝতে পারছো? আওয়ার্স ও একা একাই বসতে পারে। তুমি জানো এই বাক্যটারই আরেকটা রূপ কি? দেখতে চাও? দ্য ভিক্টরি ইজ আওয়ার্স দেব না, এবার আওয়ার ভিক্টরি। এই জয় হচ্ছে আমাদের জয়। আসলে মূলত বাক্যটা ঠিক এরকম। তুমি এই জায়গাটা একটু খেয়াল করো। তুমি যখন সবার শেষের এই আওয়ার্স নিয়েছো, এর ভিতরে নাউন লুকানো আছে, এটা দিতে হয় না, কিন্তু যদি আওয়ার দাও মানে এই তৃতীয় নাম্বারটা, এরপরে তোমাকে একটি নাউন উল্লেখ করতেই হবে। দ্য ভিক্টরি ইজ আওয়ার্স, এই বিজয় আমাদের। আর দ্য ভিক্টরি ইজ আওয়ার ভিক্টরি, এই বিজয় আমাদের বিজয়। তো বিজয় কথাটা তুমি দুইবার ইউজ করছো, বাংলাতে দুইবার বলছো, শুনতে একটু বেমানান লাগে। সেই জন্যই আওয়ার্স ইউজ করাটাই হচ্ছে বেস্ট। তাহলে কেউ যদি বলে যে বলো তো দুইটা বাক্যের ভিতরে কোনটা সঠিক, তাহলে দুইটাই সঠিক। কিন্তু শুনতে কোনটা ভালো লাগছে? শুনতেও এটা ভালো লাগছে, কিন্তু অর্থগত দিক থেকে এটা সবচাইতে বেস্ট। কারণ আমি বলছি এই বিজয় আমাদের, তার মানে কি এই বিজয় আমাদের বিজয়। এই বিজয় কথাটা লুকানো, এবং এটা তো স্পষ্ট, তো বোঝাই যাচ্ছে বিজয় নিয়ে কথা বলছি। কিন্তু যখন বলবো দ্য ভিক্টরি ইজ আওয়ার ভিক্টরি, এই বিজয় হলো আমাদের বিজয়, আবার বিজয় কেন? দুইবার বিজয় ইউজ করাটাই একটু রিডান্ডান্ট এবং একটু বাহুল্য দোষ, একটু যেন বিরক্তিকর মনে হয়েছে। এবং এই আলোচনাটা করতে এসেই তোমাদের পুরনো একটা স্মৃতি মনে হবে। তোমরা কেউ এই বাক্যটা দেখেছো কি না সত্যি করে মন থেকে বলবে যে আওয়ার্স ইজ অ্যান এজ অফ মডার্ন সায়েন্স। আওয়ার্স ইজ অ্যান এজ অফ মডার্ন সায়েন্স। তো আমি ছোটোবেলায় যখন মডার্ন সায়েন্স এই কম্পোজিশনটা, এসে প্যারাগ্রাফটা পড়তাম, সেখানে দেখতাম আওয়ার্স ইজ অ্যান এজ অফ মডার্ন সায়েন্স। আমার মাথায় আসতো না যাচ্ছা এখানে আওয়ার্স কেন রে বাবা, বাক্যের শুরুতে আওয়ার বললেও তো হতো, তা আওয়ারের সঙ্গে এসটা কেন? বলো, রহস্যটা কি উন্মোচন করতে পারছো যে কেন আসলে সেই দিন বা সেই সব কম্প্রিহেনশন বা প্যাসেজগুলোতে আওয়ার্স ইউজ করা হতো? জানাও দেখি। ইয়েস, এইবার তোমরা ধরতে পেরেছো। এই বাক্যটাকে আমরা এইভাবে লিখব, তুমি খেয়াল করো। তুমি যদি আওয়ার্স দিতে না চাও, তাহলে তুমি বলো যে আওয়ার এজ ইজ অ্যান এজ অফ মডার্ন সায়েন্স। তুমি আওয়ার দিলে তোমাকে নাউন দিতে হবে, ওকে? আর
তুমি যখন আওয়ার্স দিচ্ছ এর মানে হচ্ছে ওর ভিতরে এস কথাটা লুকানো আছে। কি লুকানো আছে? এস কথাটা লুকানো আছে। তাহলে দুইটাই সঠিক, কিন্তু এইটা হচ্ছে বেস্ট। এবং এটা ইংরেজি গ্রামার যখন তুমি অনেকবার পড়বে, বুঝবে, তখন এই টাইপের বাক্যগুলো তুমি অটোমেটিক্যালি ইউজ করবে। যেমন আমি যদি এখন বলি যে মাই প্রবলেম, ধরো বললাম যে মাই PROBLEM প্রবলেম ইজ অ্যাকিউট, আমার প্রবলেমটা খুবই তীব্র, আমার প্রবলেমটা খুবই তীব্র। কিন্তু আমি যদি এবার বলি যে মাইন ইজ অ্যাকিউট, CUT অ্যাকিউট, মাই প্রবলেম ইজ অ্যাকিউট, আমার প্রবলেম বা আমার সমস্যা খুবই তীব্র, তুমি বুঝতেই পারছো যে মায়ের পরে একটা নাউন বসবে, এটা আমরা শিখেছি, রাইট, যে এইসবের পরে আসলে একটা নাউন বসে। আর আমি বললাম যে মাইন ইজ অ্যাকিউট। এখন যদি বলি এই দুইটা বাক্যের মধ্যে কোনটা রাইট, আমার মনে হয় তুমি এখন স্বীকার করে নেবে যে ও আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। ওই যে সবার শেষে 4 নাম্বার যেটা থাকছে, আই মি মাই মাইন, আই মি মাই অ্যান্ড মাইন, এই সবার শেষে যেটা আছে আমরা এটাও সাবজেক্টে ব্যবহার করতে পারছি। এর ভিতরে একটা নাউন লুকানো আছে, মাইন, দ্যাট মিনস হচ্ছে মাই প্রবলেম ইত্যাদি। আর মাই প্রবলেম মানে স্পষ্ট করে দিলাম। এই কথাগুলো খুবই কাব্যিক এবং লেখার ক্ষেত্রে প্রচুর ইউজ হয়। সো এখান থেকে আমরা সব শেষে একটা বিষয় আসব, সেটা হলো যে সাবজেক্ট এবং হচ্ছে পজেসিভ প্রোনাউন সব শেষে যেটা বসে, মনে রেখো এইটা এবং এইটা। ওকে, সো সাবজেক্ট, সাবজেক্টিভ অ্যান্ড সবার শেষে যেটা বসে, যেটাকে আমরা পজেসিভ প্রোনাউন বা ইনডিপেন্ডেন্ট প্রোনাউন বলছি, মানে এই যে 4 নাম্বারটা। সো ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ক্যান বি সাবজেক্ট, অর্থাৎ এরা সাবজেক্টের অবস্থানে বসতে পারে। তার প্রমাণ দেখলাম আমরা যে এরা সাবজেক্টের অবস্থানে বসতে পারে। আশা করি বুঝতে পেরেছ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শেষ করলাম প্রথম ক্লাস, প্রথম আয়োজন। আশা করি যারা নেবার নিয়েছ, প্রচুর তথ্য। আসলে মাঝে মাঝে আমার ঈর্ষা হয়, এই ঈর্ষা যে আমি যদি তোমাদের বয়সে তোমাদের মতো করে শিখতে পারতাম, তাহলে আজকে হয়তো বা ইংরেজির লেভেলটা আমার যতটুকু আছে এটা আরও দ্বিগুণ মাত্রা সেই সময় হয়ে যেতে পারতো। এগুলো আমাকে কষ্ট করে দিনে দিনে আবিষ্কার করতে হয়েছে, বাট তোমাদেরকে সেটি করতে হচ্ছে না। পুরো আয়োজনটা কেমন এনজয় করেছো একটু কমেন্টে জানাও। আর একটু ওয়েট করো, আমরা একটু শিথিলায়নে যাব, ফ্রেশ হব, জরুরি কাজগুলো সেরে আসো। আজকের সময়টা আমি তোমাদেরকে বেশি সময় দেব না, আজকে সময় দেব একটু সময়, 5 মিনিটস আপ করব তোমাদের জন্য। ওকে, সো প্রথম আয়োজনটা শেষ করলাম, এখন আমরা একটু ছোট্ট ব্রেক নিচ্ছি আলহামদুলিল্লাহ, এরপরে ফিরে আসছি আমাদের পরবর্তী আয়োজনে। কেমন এনজয় করেছো, কেমন শিখেছো একটু কমেন্টে অবশ্যই জানাবে। আর শেষ পর্যন্ত লাইভে কতজন আছো, তা যারা, আমি ভেবে নিচ্ছি তোমরা হলো একেবারেই নাছোড় বান্দা। আমি ভেবে নিয়েছি যে ইনশাআল্লাহ তোমরা শেষ পর্যন্ত থাকবে। ওকে, সো চলো ছোট্ট আমরা একটা নাশিদ শুনে নিই। তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান, তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান। আকাশ বাতাস চাঁদ সিতারা তোমার প্রেমে পাগল দিশেহারা। দোয়েল কোয়েল বিউ পাপিয়া তোমার প্রেমে পাগল দিশেহারা। ওগো প্রভু, ওগো প্রভু, আমার প্রেমে দাও না সারা। তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান, তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান। চাঁদের আলো ধরণী ভাসে, জোছনারা করে খেলা। ঝাঁকে ঝাঁকে পাখি ডাকে, তোমার প্রেমেরই মেলা। চাঁদের আলো ধরণী ভাসে, জোছনারা করে খেলা। ঝাঁকে ঝাঁকে পাখি ডাকে, তোমার প্রেমেরই মেলা। জিকির করে তারি তানে, গাই তোমারি জয়গান। তুমি প্রভু
সুবহান তুমি প্রভু রহমান অধমে বান্দা হাত তুলেছি তোমারই রহম ঝরা দরগা এই জীবনে তোমার দয়া ছাড়া নাই গো কোনো উপায় অধমে বান্দা হাত তুলেছি তোমারই রহম ঝরা দরগা এই জীবনে তোমার দয়া ছাড়া নাই গো কোনো উপায় ক্ষমা করো আমায় প্রভু করো তোমার দয়া দান তুমি প্রভু সুবহান তুমি প্রভু রহমান তুমি প্রভু সুবহান তুমি প্রভু রহমান তুমি প্রভু সুবহান তুমি প্রভু রহমান ইবাদতে শান্তি ইবাদতে সুখ ইবাদতে শান্তি ইবাদতে সুখ ইবাদতে মুছে যাবে জীবনের দুঃখ ইবাদতে শান্তি ইবাদতে সুখ ইবাদতে শান্তি ইবাদতে সুখ জীবনের পাতা হতে পাপ মুছো সব জীবনের পাতা হতে পাপ মুছো সব নাজাত দেবেন তবে মহান আল্লাহ রব নাজাত দেবেন তবে মহান আল্লাহ রব ইবাদতে শান্তি ইবাদতে সুখ ইবাদতে শান্তি ইবাদতে সুখ আলো আর আধারকে চিনে নাও সবে ভুল পথ ছেড়ে দিয়ে সিদ্ধ করবে আলো আর আধারকে চিনে নাও সবে ভুল পথ ছেড়ে দিয়ে সিদ্ধ করবে এ জীবন জীবন নয় আরো জীবন আছে এ জীবন জীবন নয় আরো জীবন আছে আমল যদি নাই থাকে জীবন হবে মিছে আমল যদি নাই থাকে জীবন হবে মিছে ইবাদতে শান্তি ইবাদতে সুখ, ইবাদতে শান্তি ইবাদতে সুখ ইবাদতে মুছে যাবে জীবনের দুঃখ ইবাদতে শান্তি ইবাদতে সুখ ইবাদতে শান্তি ইবাদতে সুখ কোরআন পড়ো জীবন গড়ো ছেড়ে ভুল পথ দিনের পথে চললে জীবন হবে যে সৎ কোরআন পড়ো জীবন গড়ো ছেড়ে ভুল পথ দিনের পথে চললে জীবন হবে যে সৎ নামাজ তোমায় মুক্তি দিবে পাপ কালিমা হতে নামাজ তোমায় মুক্তি দিবে পাপ কালিমা হতে আলোকিত চাইলে জীবন চলো নবীর পথে আলোকিত চাইলে জীবন চলো নবীর পথে ওয়েলকাম ব্যাক। আলহামদুলিল্লাহ, আমরা আবারও ফিরে আসলাম দ্বিতীয় ক্লাসে। একেবারে শতভাগ মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করবে, কি তুমি ছিলে, এখন কি তুমি? আর যদি 25তম দিনে পৌঁছে যাও, কি হবে তুমি? ইনশাআল্লাহ চোখ বন্ধ করে ভাবতেই বেশ ভালো বোধ হয় যে আমার প্রিয় শিক্ষার্থীরা একসময় বলবে যে স্যার, আমি আর আগের মতো নেই, আমি আজ অন্য রকম একজন। তোমাদের এই কথা, তোমাদের এই
প্রাপ্তিতেই আমার যত ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরু করছি আমরা এখনই বেসিক ক্লাস 20 নাম্বার ক্লাস। ডে হচ্ছে আমাদের 10 চলছে এবং সাথে এটি যে আলহামদুলিল্লাহ আমরা 20তম ক্লাসে এসে গেছি। দ্যাট মিন্স আমাদের এই পুরো আয়োজনে 50টা ক্লাস হবে, তার মানে আমরা প্রায় কিন্তু অর্ধেকের কাছাকাছি। আমরা যেদিন 25তম ক্লাসটা হবে সেদিন আমরা একটু ঘটা করে একটু উদযাপন করব, কেমন? কারণ অর্ধেক করার আনন্দই আলাদা। আমরা প্রত্যেকেই সেই অর্ধেক ক্লাসে লাইভ অ্যাটেন্ড থাকবো এবং খুবই এনজয় করব। সাথে আরেকটি গুড নিউজ আমি তোমাদের দিয়ে রাখি, বিশেষ করে যারা হচ্ছে পিছিয়ে পড়েছ তাদের একটা চমৎকার সুযোগ আসবে কয়েকদিন পর, যখন ঈদে একটা আমরা মোটামুটি লম্বা ছুটি পাবো। অর্থাৎ ঈদের জন্য আমাকে তো 7 ডেজ কমপক্ষে ছুটি দিতে হবে, 7 দিনের ছুটি। যদিও তোমাদের পরামর্শক্রমে আমি নেব, আমি ফেসবুকে পোস্ট করব, তোমাদের ভোটের মাধ্যমে আমি ছুটিটা দেব, বাট এইটুকু বলে রাখি একটা লম্বা ছুটি পাবে। সো এই ছুটিতে রিভিশন করা, ফেলে রাখা পড়াগুলো অথবা কোনো কারণে পড়া হয়নি, এই একটা রিকভার করার দারুণ একটা সুযোগ পেয়ে যাবে। সো যারা বই নিয়েছো আলহামদুলিল্লাহ, না নিলে বইটা দ্রুত সংগ্রহ করে নাও, অথবা কাছে পিডিএফ থাকলে সমস্যা নেই। বাট বই নিয়ে নিলে যেটা হয় যে সব কিছু একসাথে সাজানো গোছানোভাবে তুমি পেয়ে যাচ্ছ। সো এটি তোমাকে বলার কথা যে সামনের চমৎকার অপরচুনিটি ওয়েট করছে। সো এখন যারা লাইভে যুক্ত আছো, আমি চাইবো শেষ পর্যন্ত তোমরা থাকবে এবং শেষের জন্য আমি বলতে পারি তোমরা শুরুতেও ছিলে, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আছো। 19 নাম্বার ক্লাস এনজয় করেছো বিকজ মনোযোগ ছিল। আমি চাইবো 20 নাম্বার ক্লাসটাও এনজয়েবল হবে যদি তোমার মনোযোগ থাকে। তো চলো আমরা ক্লাসে ফিরে যাই। 19 আমরা ছিলাম যেখানে প্রোনাউনের এই আলোচনাগুলো করছিলাম, গাইড টু পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউনের ফার্স্ট পার্সন সিঙ্গুলার নিয়ে আমরা কথা বলেছি, একটু রিভিউ করো। এরপর ফার্স্ট পার্সন আমরা প্লুরাল নিয়ে কথা বলেছি, মনে আছে? ওকে, আমরা এই পর্যন্ত আলোচনা শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব এখান থেকে। সো আমাদের আজকের টপিকটা যেটা শিরোনাম হবে সেটি হচ্ছে প্রোনাউন, ডেফিনেটলি। অ্যান্ড প্রোনাউনের ক্ষেত্রে হবে পার্সোনাল প্রোনাউন। অ্যান্ড তার সঙ্গে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আজকে রিফ্লেক্সিভটাকেও শেষ করতে, রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, মোটামুটি এই হলো আমাদের আলোচ্য বিষয়। আমি একটু অন্য কালার করে দিই। এই হলো আমাদের মোটামুটি। সো প্রোনাউনের আমরা পার্সোনাল প্রোনাউনের বাকি অংশটা দেখব, এই যে এখান থেকে শুরু করব, এবং এর সঙ্গে রিফ্লেক্সিভ একটা প্রোনাউনকে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আজকে শেষ করার। আচ্ছা, কোনো কথা হবে না, মনোযোগ দিয়ে ক্লাসটা করতে থাকো, কারণ প্রতিটা মুহূর্তই খুব ইম্পর্টেন্ট নোটস যাবে, গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকবে। আর যারা পেইড ব্যাচে ভর্তি আছো তাদের নোটসও করতে হবে না, ক্লাস শেষে আমি লিঙ্কটা পিডিএফটা সেখানে দিয়ে দেবো, কেমন? আচ্ছা, শুরু করছি। সেকেন্ড সিঙ্গুলার এবং প্লুরাল মানে হচ্ছে আমরা যখন বলবো যে পার্সন, সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল। হ্যাঁ, তো এখানে হবে সেকেন্ড পার্সন, অ্যাকচুয়ালি PERSON, সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল কিন্তু এখানে দুইটাই আছে। যেমন ইউ আর ইনভাইটেড, তুমি বা তোমরা, হ্যাঁ আমরা দুইটাই বলতে পারি, যে এই জন্য সিঙ্গুলার অর্থেও কিন্তু তুমি ব্যবহার করা যায়, আবার তোমরাও কিন্তু হতে পারে। ইউ মানেই তুমি, আবার ইউ মানেই তোমরা। এটা ডিপেন্ড করবে কোন পরিস্থিতিতে বলছে তার উপর। যেমন আমি যদি স্পেশালি একজনকে বলি যে ইউ আর ইনভাইটেড তুমি, আর যদি আমরা অনেকের মাঝে বলতে চাই তাহলে ইউ আর ইনভাইটেড তোমরা। তার মানে ইউ দ্বারা তুমি বা তোমরা দুইটাই বোঝানো যায়, কেমন? আচ্ছা, এরপরে আসো, আমরা দেখাচ্ছিলাম যে ইউ সাবজেক্টের জায়গায় বসবে, ইউ অবজেক্টের জায়গাতে বসবে, ইওর পজেসিভ, আর ইওর্স থাকলে এরপরে আর কিছু বসে না। নিশ্চয়ই মনে আছে, একটু মনে করে দেখো, গত ক্লাসে আমরা শেখাচ্ছিলাম প্রথমে এটা সাবজেক্টের জায়গাতে বসবে, এটা অবজেক্টের জায়গাতে বসবে, এটা থাকলে তারপরে নাউন থাকবে, এবং শেষেটা থাকলে আর কোনো নাউন প্রোনাউন কিছু লাগবে না। সো ইউ আর ইনভাইটেড দেখো বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসেছে। এরপরে আই উইল মিট ইউ, আই উইল মিট ইউ, ইউটা কিন্তু ভার্বের পরে বসেছে। এখন এটা নিয়ে অনেকের প্রশ্ন হয়। কেমন প্রশ্ন? এই প্রশ্নটা খুবই ফানি প্রশ্ন, যদিও যারা জানে তাদের ক্ষেত্রে, কিন্তু দেখি তোমরা কতজন এটা বুঝতে পারছো। আমি যদি বলি যে ইউ আর উইদিন মি, ঠিক আছে, আই অ্যাম উইদিন ইউ। আমি দুইটা বাক্য লিখলাম, ইউ আর উইদিন মি আর আই অ্যাম উইদিন ইউ। হ্যাঁ, WITH, হ্যাঁ, উইদিন ইউ।
তো এখন বিষয়টা হলো এইখানে একটা ইউ আছে, এইখানে একটা ইউ। হ্যাঁ, এখন আমরা বলেছি যে এই প্রথম ইউটা হলো সাবজেক্টিভ আর পরের ইউটা হচ্ছে অবজেক্টিভ। এখন বাক্যে দেখে তুমি কিভাবে চিনবে কোনটা সাবজেক্টিভ কোনটা অবজেক্টিভ, বলো তো দেখি। ইয়েস, যারা এটা ফিল করেছো যে সাবজেক্টের অবস্থানে যখন থাকবে, সাবজেক্ট অবস্থানে যখন ইউ থাকবে, এখানে মনে রাখতে হবে এর পরে থাকবে হচ্ছে ভার্ব, অর্থাৎ ভার্বের পূর্বে যখন ইউ থাকে সেটি হচ্ছে সাবজেক্টিভ। ওকে, কিন্তু যদি আমরা এমন কোথাও দেখতে পাই যে ভার্ব আছে ডট ডট ভার্বের পরে অথবা একটু পরে, হ্যাঁ, যদি কখনো তুমি ইউ দেখতে পাও তাহলে সেই ইউটার নাম হচ্ছে অবজেক্ট। তাহলে এবার বলো এই বাক্যতে এম হচ্ছে ভার্ব, ভার্বের পরে ইউ রয়েছে, অতএব ইউটা হচ্ছে এখানে অবজেক্ট। আর আর এর আগে যেহেতু রয়েছে ভার্বের পূর্বে, তাই এইটা হলো সাবজেক্ট। আমি এমনও দেখেছি অনেক শিক্ষার্থী এই প্রশ্নটা করে যে স্যার আমি কি করে বুঝবো যে কোনটা সাবজেক্ট আর কোনটা অবজেক্ট। আরে বাবা, এখানে দেখে তোমাকে বুঝতে হবে না, একটা বাক্যে কোথায় ব্যবহার করা হচ্ছে সেটা দেখেই তুমি চিনতে পারলেই হবে, রাইট? তাহলে ভার্বের আগে ইউ সাবজেক্ট আর ভার্বের পরে ইউ হয়ে যায় অবজেক্ট বা অন্য কিছু। মেন কথা যে এই দুইটাই হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের পজিশন। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো কোনো বাক্যতে যদি ইওর ব্যবহার করো, দ্যাট মিনস আমি বলেছিলাম যে 3 নম্বর লাইনে যা থাকবে এরপরে অবশ্যই তোমাকে একটা নাউন নিতে হবে। সো ইওর শুজ আর ক্লিন, ইওর শুজ আর ক্লিন। একবার মনে মনে প্রশ্ন করে দেখো তো, এমন কোনো বাক্য যদি আমি লিখতাম যে ইওর জাস্ট ইউ আর ক্লিন, তুমি খুব পরিষ্কার, আর আরেকটি বাক্যতে লিখলাম যে ইওর আর ক্লিন, এবং আরেকটি বাক্যতে লিখলাম যে ইয়োর্স আর ক্লিন। প্রশ্ন হলো নিচের কোন বাক্যটিকে আমি সঠিক বলতে পারি, বলো দেখি। দ্রুত দ্রুত আনসার করতে হবে। ইউ আর ক্লিন, ইওর আর, আনসারটা জানিয়ে দাও দ্রুত দ্রুত দ্রুত। ইয়েস, অনেকে ধরতে পেরেছো ইউ যেহেতু সাবজেক্ট হতে পারে আর ইউ এর পরে তো আরই বসে, ইউ আর, তাই না? সুতরাং এটিকে আমি রাইট বলবো। কিন্তু ইওর আর নো, ইওর কখনোই একা একা বসবে না। এই 3 নম্বর লাইনে যেটি রয়েছে এগুলো যদি কোথাও বসতে চায় এরপরে অবশ্যই একটি নাউন থাকতে হবে। ইওর বুকস, ইওর শুজ, ইওর পেন অথবা পেন, সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক সেটি বড় কথা নয়, বাট ইউ এর পরে অবশ্যই নাউন থাকতেই হবে। যেহেতু ইউরের পরে কোনো নাউন নেই, দ্যাট মিনস ইটস রং। আর ইয়োর্স আর ক্লিন, এনিবডি? থ্যাংক ইউ সো মাচ। ইয়োর্স আর ক্লিন, ডেফিনেটলি ইটস রাইট আনসার। তবে এখানে একটি বিষয় তোমাদের বলে দিই যে যখন এই রকম শেষেরটা কোনো বাক্যের সাবজেক্ট অবস্থানে বসে, ধরে নিতে হয় এরপর একটা নাউন লুকানো থাকে, যেমন ইয়োর্স পেন, ইয়োর্স আইডিয়া, মানে ইয়োর পেন, ইয়োর আইডিয়া। তো যখনই স্বাভাবিকভাবে এগুলো সাবজেক্ট অবস্থানে থাকে, ভার্ব সিঙ্গুলার ইজ দ্য বেস্ট আনসার। কিন্তু যদি প্রেক্ষাপটটা এমন হয় যে বোঝাই যাচ্ছে যে প্লুরাল নাউনের সে আসলে একটা রিপ্রেজেন্টেটিভ বা প্লুরাল নাউনের জন্য বসেছে, তখন আমরা সেখানে প্লুরাল ভার্ব দিতে পারি। কিন্তু নর্মালি এই বাক্য বা এখানে ছাড়া অন্য কোথাও হলে আমরা বেসিক্যালি সেখানে সিঙ্গুলারের কথা ভাবি। যেমন ধরো আমি বললাম যে আওয়ার্স ইজ নাকি অ্যান এজ অফ মডার্ন সায়েন্স, তাহলে কি হবে? আমি সেখানে তোমাদের শিখিয়েছিলাম যে আওয়ার্স, ইয়োর্স, অর্থাৎ বাক্যের শেষে, সব শেষে যে এই যে থাকছে যেটা সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ এবং ইন্ডিপেন্ডেন্ট যে পজেসিভ, সেগুলো বাক্যের সাবজেক্ট হতে পারে এবং এইসব ক্ষেত্রগুলোতে সিঙ্গুলার ভার্ব চুজ করাটাই হচ্ছে বেস্ট। ওকে, আমার আলোচ্য বিষয় হলো যে একটি বাক্যে এই যে আমরা মুখস্থ করতে বলেছিলাম গত ক্লাসে যে ইউ, ইউ, ইয়োর অথবা ইয়োর্স কোথায় কোথায় বসে সেগুলো বোঝানোর চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছ। এবার এখান থেকে বিদায় নেবার পূর্বে তোমাদের ছোট্ট একটা টেস্ট দিই এবং দেখো তো এই ধরনের শব্দগুলো তোমরা দেখেছো কিনা। আমি যদি বলি যে চয়েস ইজ ইয়োর্স, আমি বললাম যে ইট ইজ ইয়োর চয়েস। এবার প্রশ্ন হলো নিচের কোন বাক্যটিকে আমি সঠিক বলতে পারি? চুজ দ্য কারেক্ট আনসার। আমি প্রতিনিয়ত প্রতিটা ক্লাসেই প্রচুর পরিমাণে টেস্ট নেওয়ার চেষ্টা করি, কারণ এই টেস্ট পর্যাপ্ত না দেওয়ার কারণেই আজকে তোমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা
ইংরেজি শেখার এই ধারায় তুমি ব্যাহত হও বা ঠিকমতো বুঝে উঠতে পারো না, কারণ তোমাকে পর্যাপ্ত পরিমাণে টেস্ট দেওয়া হয়নি, পর্যাপ্ত পরীক্ষা নেওয়া হয়নি। একজন শিক্ষার্থীর যত সমস্যা তার বেশিরভাগ ধরা পড়ে যখন তাকে টেস্ট করা হয়, পরীক্ষা নেওয়া হয়। ওয়েল, চয়েস ইজ ইয়োর্স, তোমরা এরকম বাক্য দেখেছো, চয়েস ইজ ইয়োর্স। তার মানে এই কথাটা ভাঙলে যেটা পাওয়া যায়, ইট ইজ ইয়োর চয়েস। ইয়োর দ্যাট মিনস মাঝের এটা যখন নিই এরপর আমাকে নাউন দিতে হয়, কিন্তু যদি ইয়োর্স বলি এরপরে নাউন দিতে হয় না, কারণ ইয়োর্সের মাঝেই কিন্তু একটা কি লুকোনো আছে বলো তো, একটা নাউনটা লুকোনোই আছে। সো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, অনেক আত্মবিশ্বাস নিয়ে বলছো। বোথ আর রাইট, এটিও রাইট, এটিও হচ্ছে রাইট। ক্লিয়ার? আমার সঙ্গে যারা নতুন যুক্ত হয়েছে তাদেরকে বলি যে হঠাৎ করে যদি ক্লাসে যুক্ত হও, এলোমেলোভাবে ক্লাস করবে না, এক থেকে শুরু করে সবগুলো ক্লাস করবে, নতুবা তোমার কাছে মনে হতে পারে একটা মুভির মতো, 3 ঘন্টার একটা মুভির তুমি 2.5 ঘন্টা পার করে দিয়ে হঠাৎ করেই 10 মিনিট দেখা শুরু করেছো, তখন তুমি বুঝে উঠতে পারবে না কোনটা হিরো আর কোনটা হিরোইন। হিরো হিরোইন বুঝতে পারলেও হিরোর বাবাকে আর হিরোইনের বাবাকে এইটা বোঝা মুশকিল হয়ে যাবে। এনিওয়ে, যার কারণে বলবো যে এই ক্লাসগুলো যেহেতু ধারাবাহিক বিষয়, তুমি চেষ্টা করবে অবশ্যই প্রথম থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করার, কেমন? আচ্ছা, এরপরে আসো আমরা প্রবেশ করছি পরেরটা, জাস্ট এটা দ্য ডিসিশন ইজ ইয়োর্স, ওই কথাটাই, ইয়োর্স এটা রাইট, দ্য ডিসিশন ইজ মানে ইয়োর ডিসিশন অথবা ইট ইজ ইয়োর ডিসিশন। হ্যাঁ, মেন কথা ইয়োর্সের পরে একটা নাউন লুকানো আছে, এটাকে ইয়োর্সও দিতে পারি অথবা ইয়োর প্লাস নাউন দিতে পারি। ওকে, ব্যাস। এবার আসো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার আছে দুইটা, একটা হচ্ছে মাস্কুলিন আর একটা হচ্ছে ফেমিনিন। মাস্কুলিন মানে হচ্ছে পুলিঙ্গ, যেটা দ্বারা পুরুষ বোঝায়, ছেলে মানুষ, পুরুষ মানুষ। আর থার্ড পারসন সিঙ্গুলার আরেকটা রয়েছে যেটা ফেমিনিন, সেটা হচ্ছে শি, হার, হার্স। একটু মনে রাখতে হবে, ব্যতিক্রমটা দেখো, শি থেকে হার, এটার পজেসিভও কিন্তু হচ্ছে হার, আর সব শেষ ইন্ডিপেন্ডেন্ট পজেসিভ হচ্ছে হার্স। আর এখানে দেখো হি, হিম, হিজ। একটু মনে রেখো, মাস্কুলিন এবং ফেমিনিন। আমি কিন্তু তোমাদের গত ক্লাসে জেন্ডার মুখস্থ করতে বলেছিলাম, যারা যারা জেন্ডার মুখস্থ করে ফেলেছ একটু আমাকে জানাও যে স্যার আপনি যে পড়াটা দিয়েছিলেন বা পেইড গ্রুপে যেটা শেয়ার করেছিলেন সেটা পড়া হয়েছে। ওকে, অনেকের প্রশ্ন হচ্ছে স্যার কোথায় ক্লাসগুলো, বাকি ক্লাসগুলো সাজানো গোছানো পাবো? একটু ক্লাসটা করতে থাকো, সবশেষে জানিয়ে দেব। তো আসো এবার দেখি, হি ইজ রানিং। হি ইজ রানিং, ওকে, ভালো কথা। হি হচ্ছে বাক্যের সাবজেক্ট, সাবজেক্ট অবস্থানে বসেছে, কিন্তু এখানে জেন্ডারের একটা গুরুত্ব রয়েছে। কিভাবে গুরুত্ব আমি তোমাদেরকে দেখাই। ধরো একটা বাক্য থাকলো, এ ল্যাড ইজ ইন হারি। একটা বালক খুবই দ্রুত গতিসম্পন্ন মোডে আছে, তার গতি বেশ ভালো, মানে সে কেন যেন খুব গতি নিয়ে কাজ করছে, তার দেখে মনে হচ্ছে সে গতিশীল অবস্থায়। এখন ফিলিং ইন দ্য গ্যাপ ইজ রানিং। তাহলে এই জায়গাটা তুমি কি হি নেবে নাকি শি নেবে? তুমি যদি ল্যাডের অর্থ না জানো তাহলে তুমি কনফিউজড হয়ে যাবে, তুমি কি হি নেবে নাকি শি নেবে। আবার ধরো আরেকটা বাক্যতে দেওয়া হলো, এ লেস ইজ ইন হারি। এই বাক্যটা সেম নিলাম, লেস ইজ ইন হারি। এইখানে ধরো বলা হলো সেম বাক্যটা, শুধু পার্থক্য হলো ল্যাড এবং লেস। ওকে, সো যারা জানো না তাদের সুবিধার্থে সহজ একটা শব্দ দিয়ে দিই, বয়। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছো, বয় এটা পুলিঙ্গ, সো এটারই স্ত্রীলিঙ্গ হচ্ছে গার্ল। ঠিক তারই সমর্থক শব্দ, বয় মানেও যা, ল্যাড মানেও তাই, গার্ল মানেও যা, লেস মানেও তাই, সমর্থক শব্দ। ওয়েল, এই যে তুমি মাস্কুলিন এবং ফেমিনিন চিনতে পারছো না বলেই কিন্তু পরবর্তীতে তুমি প্রোনাউন ব্যবহার করতে পারছো না। এই জন্যই কিন্তু প্রোনাউনের সঙ্গে মাস্কুলিন এবং ফেমিনিন অথবা জেন্ডারে যে 4টা প্রকার খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাকে কিভাবে বোঝাবো যে এটি তোমাকে মুখস্থ করতে হবে। ওয়েল, গতদিনে দেওয়া আমার যে শীটটা ছিল দয়া করে মুখস্থ করো, কেমন? তাহলে অবশ্যই আমরা পরেরটাই নেব হচ্ছে হি ইজ রানিং, আর পরেরটাই নেব ল্যাস, মেয়েটি, অতএব শি ইজ রানিং। তাহলে ছেলের জন্য প্রোনাউন বসে হি, আর মেয়ের জন্য বা স্ত্রীলিঙ্গের জন্য বসে শি।
ঠিক আছে, এই জিনিসগুলো অবশ্যই বুঝতে হবে, সেই জন্য এখানে মাস্কুলিন এবং ফ্যামিনিনকে আমি টেনে নিয়ে এসেছি। এবারে আমরা যদি হিমের ব্যবহারের কথা বলি তাহলে অবজেক্ট ভার্বের পরে, মনে আছে গত ক্লাস থেকে দেখো, তাহলে সাবজেক্ট ভার্বের আগে বসে সাবজেক্টিভ ফর্ম আর ভার্বের পরে বসে অবজেক্টিভ ফর্ম। ওকে, আর এবার হিজের কথা বলি। হিজ যদি কোথাও বসতেই চায় তার সাথে একটা নাউন নিয়ে বসবে, যেটাকে আমরা বলি পজেসিভ অ্যাডজেক্টিভ। হিজ কার ইজ ফাস্ট, ওয়েল হিজ কার ইজ ফাস্ট। আর যদি কোথাও আমরা শেষের হিজটা বসাতে চাই তাহলে বাক্যটা রাইজ দিস ইজ হিজ, দিস ইজ হিজ। এখানে দিস ইজ হিজ মানে কি জানো, দিস ইজ হিজ কার, মানে এরপরে একটা নাউন লুকানো আছে। ওকে, দিস ইজ হিজ, যেহেতু এই হিজ শেষেরটা ব্যবহার করা হয়েছে। কিন্তু বিশ্বাস করো, যদি তোমার ইংরেজির খুঁটিনাটি বিষয় সম্পর্কে নলেজ কম থাকে তাহলে এই বাক্যটা যদি তোমাকে দেওয়া হয় যে দিস ইজ হিজ কার, আর আরেকটা বাক্যতে দেওয়া হলো দিস ইজ হিজ দিয়ে ফুল স্টপ, মন থেকে সততার মনোভাব নিয়ে সত্যি করে বলো তো, এই কোয়েশ্চেনটাই যদি তোমাকে দেওয়া হতো আর যদি বলতো যে নিচের কোন বাক্যটি ভুল, হ্যাঁ সঠিকের কথা নয়, নিচের কোন বাক্যটি ইনকারেক্ট, বলা হলো চুজ CH, চুজ দ্য ইনকারেক্ট ওয়ান, নিচের কোন বাক্যটি ইনকারেক্ট। ওকে, সো তোমার ধারণা ইনকারেক্ট যেহেতু বলেছে দ্যাট মিনস একটা ভুল রয়েছে তো রয়েছেই, কিন্তু ভুল একটাও তো নেই। আমরা হিজের পরে নাউন বসাতেই পারি যদি এই হিজের কথা বলি দিস ইজ হিজ কার, আর যদি সব শেষের এই হিজের কথা আমরা বলি দ্যাট মিনস হচ্ছে পজেসিভ, এর ভেতরেই একটা নাউন লুকানো আছে। ওকে, শুনতে বেমানান লাগতে পারে কিন্তু এই বাক্যটা রাইট, দিস ইজ হিজ, দ্যাট মিনস দিস ইজ হিজ পেন, দিস ইজ হিজ কার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা এই যে সত্য স্বীকার করছে যে স্যার আমার সমস্যা হতো অথবা আমি ধরতে পারতাম না, ইটস ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপরে আসো থার্ড পারসন সিঙ্গুলারের কথা বলি। থার্ড পারসন সিঙ্গুলার, ওকে, থার্ড পারসন সিঙ্গুলার এটা হচ্ছে আমরা ফেমিনিনটা দেখব। আমরা হচ্ছে এটা কি দেখলাম দেখি, থার্ড পারসন সিঙ্গুলার এটা হচ্ছে মাস্কুলিন দেখেছি, এবার ফেমিনিন দেখব। ওকে, মেয়েদের জন্য সি ইউজ করতে হয়। দেখো আমি স্পোকেনের সময় বা কথা বলার সময় আমি এমন অনেক শিক্ষার্থীকে ভুল করে এটা বলতে দেখেছি যে মাই সিস্টার্স নেম ইজ মীরা, হি গোজ টু স্কুল রেগুলারলি। মীরা বলছি যে আমার বোনের নাম মীরা, কিন্তু প্রোনাউন হিসাবে হি ইউজ করছি। অথবা বলছি যে লাইক ছেলের কথা বললাম যে মীর ইজ মাই ব্রাদার, শি গোজ টু স্কুল রেগুলারলি। সর্বনাশ, আমি আমার ভাইয়ের নাম বললাম মীর অথচ প্রোনাউন ইউজ করলাম শি। এটা কখন হয় জানো, যখন হচ্ছে যে তোমার এই ব্যালেন্সটা ঠিক থাকে না, তুমি ছেলে মেয়ের জন্য কি ব্যবহার করতে হয় এটা নিয়ে কনফিউজ থাকো। যার কারণে বলবো যে এটা বেসিক বিষয়, বাট খুবই কেয়ারফুলি বলা দরকার, না হলে এটা খুবই হাস্যকর একটা ব্যাপার হয়ে যায়। এনিওয়ে, শি যদি সাবজেক্টের জায়গায় বসাতে চাই তাহলে সেটা ভার্বের আগে বসবে। হার এটা হচ্ছে অবজেক্ট, অবশ্যই কার পরে বসবে, ভার্বের পরে বসবে। তাহলে সাবজেক্ট ভার্বের আগে বসে সাবজেক্টিভ ফর্ম আর ভার্বের পরে বসে অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে। আর যদি এই হার আমি কোথাও বলতে চাই তাহলে হার ড্রেস মানে নাউন আমাকে দিতেই হবে। তার মানে প্রতিটা ক্ষেত্রে কিন্তু একই রকমের নিয়ম। আর সবার শেষে যদি হার্স দিতে চাই আর কোনো নাউন দিতে হবে না, অর্থাৎ দিস সিট ইজ হার্স, এই আসনটি তার, অর্থাৎ দিস সিট ইজ হার সিট। এই হার্স মানেই হলো হার সিট, মনে থাকবে এই হার্স মানেই এর সঙ্গে একটা হার প্লাস সিট, এই নাউন জিনিসটা লুকানো আছে। ওকে, এবারে আরেকটি প্রসঙ্গে আসি, আমরা আরেকটু সামনে এগোই। ওকে, সো থার্ড পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন প্লুরাল আছে। আমরা কিন্তু পারসন বেস কথা বলছি। থার্ড পারসন সিঙ্গুলার বলতে আমরা বলছি ইট সাবজেক্ট, ইটি হচ্ছে অবজেক্ট, ইটস হচ্ছে পজেসিভ, এটা ডাবল পজেসিভ নেই। সবগুলোরই চারটা করে যে ফর্ম আছে, আমরা দেখছি যে জড় বিষয়বস্তু যদি ইট হয় তাহলে কিন্তু আমরা ইট 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 করছি। যেমন ধরো আমি উদাহরণস্বরূপ বললাম ম্যাঙ্গো, ম্যাঙ্গো ইজ ইকুয়াল টু হচ্ছে ইট। আমি যদি একটা আমকে বলতে চাই, বোঝাতে চাই, তাহলে ইট। ভালো করে বোঝো, আমি যদি মীর নামের কোনো একটা বালককে বোঝাতে চাই, মীর নামের, তাহলে আমরা শিখেছি হি। আমরা যদি মীরা নামের কোনো বালিকাকে বোঝাতে চাই তাহলে দিয়েছি শি। ওয়েল, সো এই যে মীর হি এটা মাস্কুলিন পুলিঙ্গ, মীরা শি এটা হচ্ছে ফেমিনিন, আর
ইনঅ্যানিমেট অবজেক্ট, জড় বিষয়বস্তু এবং মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী, হ্যাঁ, ইতর প্রাণী, কুকুর, ভেড়া, ছাগল, গরু, এগুলোর ক্ষেত্রে ইট দিতে হয়। ওকে, সো মীরা, হি, মির হি, মীরা শি, আর ম্যাঙ্গো হচ্ছে ইট। তো এই ইট নিয়ে আমরা কথা বলছি। যদি সাবজেক্ট অবস্থানে বসে, ইয়েস, এটি সাবজেক্টিভ ফর্ম। যদি ভার্বের পরে বসে তাহলে এটি অবজেক্টিভ ফর্ম। ওকে, আর ইটস যেটা আছে সেটার পরে অবশ্যই তোমাকে একটা নাউন দিতে হবে। যেমন দ্য ক্যাট লিকড ইটস প, অর্থাৎ বিড়ালটি তার পা চেটেছিল, চাটা, হ্যাঁ, তার জিহ্বা দিয়ে পা চেটেছিল, প। ওয়েল, ইটস, এই ইটসটা কার জন্য বসেছে বলো তো? দ্য ক্যাটের জন্য। যদি এই ইটস পরিবর্তে কিছু বসাতে চাইতাম তাহলে প্রোনাউনের পরিবর্তে প্রোনাউন আবিষ্কার না হলে যেটা হতো দ্য ক্যাটস প, দ্য ক্যাটস পো, অর্থাৎ দ্য ক্যাট লিকড ক্যাটস পো। বাক্যটা কিন্তু এরকম ছিল, কিন্তু বলা হলো যে প্রোনাউনের কাজ হয়েছে নাউনের রিপিটেশনটাকে অ্যাভয়েড করা, একই জিনিস বারবার আসলে বিরক্ত লাগে, সেই কারণে এটা বর্জন করা, এবং সে কারণেই আবিষ্কার হয়েছে এই প্রোনাউনগুলো। ওকে, সো এই হচ্ছে ইটের ব্যবহার। আমি এইখানে তোমাদের ছোট্ট একটা টেস্ট দিতে চাই, যে টেস্টটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বড় বড় পরীক্ষাতে আমি এটা আসতে দেখেছি। কোশ্চিনটা একটু খেয়াল করো। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ইট, অর্থাৎ ইটের প্লুরাল কি? ইট মানে হচ্ছে ইহা, ইটের প্লুরাল কি? এখন অপশানে বলা হচ্ছে ইটের প্লুরাল হিসেবে অনেক সময় দেওয়া থাকে ইট মিনস হচ্ছে গিয়ে দেওয়া থাকে হয়তোবা টিএইসিসি দিস থাকে ইট। আচ্ছা, এখানে ইটস দিয়ে দিই, যেটা নিয়ে একটা কনফিউশন আছে। ইটস, তারপরে দেওয়া থাকে হচ্ছে দিস, সিতে দেওয়া থাকে দে, আর ডিতে দেওয়া থাকে সম্ভবত হয়তোবা দেওয়া থাকলো টিএইচআইএস দিস। বলো দেখি ইট এর প্লুরাল কি? প্রতিটা জিনিসের তো সিঙ্গুলার প্লুরাল হয়, তাই না? আনকাউন্টেবল বা অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যতীত। সো যেগুলো সিঙ্গুলার প্লুরাল হয়, যেমন বুক থেকে বুকস, কাউ থেকে কাউস, তাহলে ইট মানে ইহা, এটার প্লুরালটা কি? এইটা পারার জন্য তোমাকে একটু প্লাস মাইনাস ক্যালকুলেশন করতে হবে। কিভাবে? আচ্ছা, প্লাস মাইনাসটা হচ্ছে এই যে আমি ম্যাঙ্গোর যে এক্সাম্পলটা দিয়েছিলাম, সেই ম্যাঙ্গোর এক্সাম্পলটা আমি নিচে টেনে নিয়ে আসবো। আচ্ছা, আমি যদি ম্যাঙ্গো ইজ ইকুয়াল টু ইট বলি, তাহলে অনেকগুলো ম্যাঙ্গোজ আমি যদি বলি, অনেকগুলো যদি আমের কথা বলি, তাহলে তুমি কি বলবে? ওয়াও, অলরেডি আনসার করছে এবং ভুলও দিয়েছ। দেখো, ইট একটা ম্যাঙ্গো, কিন্তু যদি ম্যাঙ্গোজ বলি দ্যাট মিনস হচ্ছে সেইগুলো। দে, এই দে নিয়ে অনেকের ভেতরে একটা ভুল ধারণা রয়েছে, যে অনেকেই মনে করে যে দে মানেই মনে হয় মানুষজনকে বোঝায়। আরে বাবা, দে দ্বারা কিন্তু জড় বিষয়বস্তু অনেকগুলোকে বোঝায়। হ্যাঁ, যেমন আমি একটা এক্সাম্পল দিই তোমাদের জন্য, একটু ভালো করে খেয়াল করো। এক্সাম্পলটা হচ্ছে, ধরো বলা হলো আই বট, BOUGHT, বট আ লট অফ ম্যাঙ্গোজ। ওকে, filling in the gap are tasty. আমি অনেক আম কিনেছিলাম এবং সেগুলো খুবই টেস্টি। এখন প্রশ্ন হলো, এই ফিলিং ইন দ্য গ্যাপে তুমি কি ইট নেবে, তুমি কি দে নেবে, নাকি তুমি দিস নেবে? ভালো করে বোঝো, এটা জড় বিষয়বস্তু। অতএব আমি এখানে দিস নিতে পারি, সেটা বড় কথা নয়, কিন্তু প্রসঙ্গক্রমে আসি। এবার ম্যাঙ্গো যদি হতো তাহলে আমি কি নিতাম? ইট নিতাম। ওকে, আর যেহেতু ইটের পরিবর্তে অনেকগুলো, সেই জন্য এখানে আমরা দে নেব। ঠিক আছে, দিজও হতে পারে, সেটা অন্য ক্ষেত্রে। যেমন আমি এই বাক্যটা সিম্পলিভাবে বলতে পারি যে দিজ আর টেস্টি, সেটা কোনো সমস্যা নেই। অর্থাৎ দিজ ম্যাঙ্গোজ আর টেস্টি, এটাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, দিজ ম্যাঙ্গোজ আর টেস্টি। কিন্তু যখন আমি স্পেসিফিকভাবে জড় বিষয়বস্তুকে ইঙ্গিত করে বলবো, যার সিঙ্গুলার হয়, যদি তার প্লুরাল হতে যায়, তাহলে সেখানে দে নিতে হবে। আর এই জন্যই ইটের প্লুরাল দে বলা হয়। যারা বুঝে শুনে আনসার করেছো, তোমাদের সবাইকে অভিনন্দন, থ্যাংক ইউ সো মাচ। ব্যাস, এরপরে আমরা আরেকটু সামনে এগোই। থার্ড পারসন প্লুরাল। ব্যাস, থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে একটু দেখে নাও কারা। দে, দেম, দেয়ার এবং হচ্ছে দেয়ার্স। দে সাবজেক্ট, যেটা কিনা ভার্বের আগে বসবে। দেম অবজেক্ট, যেটা কিনা ভার্বের
পরে বসবে। দেয়ার এরপরে অবশ্যই একটা নাউন থাকা চাই। দেয়ার হাউস, দেয়ার হোম, দেয়ার পেন, রাইট? যে কোনো মূল্যেই কিন্তু একটা নাউন থাকা চাই। দেয়ার হাউস ইজ বিগ। আর যদি দেয়ার্স ইউজ করতে চাই, দ্যাট মিনস এর মধ্যে একটা নাউন লুকোনো আছে। সো দ্য মিস্টেক ওয়াজ দেয়ার্স। দেয়ার্স মানে কি? এখানে হলো, আমরা যদি ভেঙে বলি তাহলে দেয়ার মিস্টেক, দেয়ার প্লাস মিস্টেক্স। ওকে, আশা করি বুঝে নিয়েছ যে এই যে 4টা ফর্ম যেটা গতদিন আমি খুব ফোর্স দিয়ে মুখস্থ করতে বলেছিলাম, এইগুলোর আসলে প্রয়োগ বিধিটা কোথায়। কিন্তু হয় কি যে তোমাকে এই জিনিসগুলো শেখানো হলো, পার্সোনাল প্রোনাউনের একটা বড় হিডেন ফ্যাক্ট আছে। পার্সোনাল প্রোনাউন তো কোনো কোনো বাক্যতে যেটা হয় যে ফার্স্ট পারসন আসতে পারে, এরপরে ধরো কোনো সময় ফার্স্ট পারসনে পরে সেকেন্ড পারসন আসতে পারে, এরপরে কোনো কোনো সময় থার্ড পারসনও চলে আসতে পারে। থার্ড পারসন মিনস হচ্ছে কোনো কিছুর নাম। সো এইরকম দিয়ে অনেক সময় বাক্য দেয় এবং দিয়ে বলে যে আর বুজম ফ্রেন্ডস। পার্সোনাল প্রোনাউন ফ্যাক্ট এই শিরোনামে আমি তোমাদেরকে একটা জটিল টেস্ট দিচ্ছি। তোমরা আমাকে বলো এই বাক্যটায় ভুল কোথায়। পার্সোনাল প্রোনাউন ফ্যাক্টে আই, ইউ অ্যান্ড হি আর বুজুম ফ্রেন্ড, মানে আমি, তুমি এবং সে, অথবা এখানে সিও হতে পারে, অথবা এখানে একটা নামও হতে পারে, রানা, রানী, কোনো সমস্যা নেই। এরকম নাম দিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন করা হয়। পার্সোনাল প্রোনাউন থেকে এই প্রশ্নটা প্রচুর পরিমাণে আসে। এনিওয়ান? ইয়াস, এই জায়গাটায় হচ্ছে যে একসাথে যখন অনেকগুলো পার্সন বসে যায়, একটা নোটস তোমরা সবসময় মনে রাখবে। সেই নোটসটা হচ্ছে যে প্রথমে বসবে সেকেন্ড পার্সন, হ্যাঁ, তারপরে বসবে থার্ড পার্সন এবং সবার শেষে বসবে ফার্স্ট পার্সন। ইউ, হি অ্যান্ড আই। থ্যাংক ইউ। এই যে তোমরা লিখেছ অনেকেই, ওকে, থ্যাংক ইউ, অনেকে লিখেছ। প্রথমে বসবে সেকেন্ড পার্সন, পরে বসবে থার্ড পার্সন এবং সব শেষে বসবে ফার্স্ট পার্সন। এটা যদি মনে রাখতে কষ্ট হয় তাহলে আমি তাদেরকে বলবো 2, 3, 1 মানে 231। 231 কীভাবে? ইউ মানে সেকেন্ড পার্সন, সেকেন্ড মানে 2, হি মানে থার্ড পার্সন, হি শিবা নাম, থার্ড পার্সন, থার্ড মানে 3, আই ফার্স্ট পার্সন মানে হচ্ছে আই। তাহলে ইউ, হি অ্যান্ড আই এই সিরিয়ালে বসবে এবং এরপরে ভার্ব অবশ্যই হবে কি বলতো? ভার্ব অবশ্যই হবে প্লুরাল। এখান থেকে অনেক প্রশ্ন আসে। এইবার প্রশ্নের ব্যাপারটা দেখো। এই যে প্রশ্নটা দেওয়া ছিল তোমাদের প্রথমে, এইটাই আরেকভাবে দেওয়া থাকবে। সেটা হচ্ছে ইউ, হি অ্যান্ড আই আর বুজুম ফ্রেন্ড। ওকে, তাহলে এখন কোন বাক্যটাকে তুমি রাইট বলবে? যে আই, ইউ, হি আর বুজুম ফ্রেন্ড, যে আমি, তুমি এবং সে হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু, নাকি তুমি, সে, আমি হলো ঘনিষ্ঠ বন্ধু? গ্রামারের এই রুলটা মনে রাখা খুবই জরুরি। সেক্ষেত্রে আমরা দেখছি যে প্রথমে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন, যেটাতে এইভাবে সাজানো থাকবে সেই বাক্যটা রাইট। সুতরাং এই বাক্যটাকে আমরা রাইট বলবো। এটা হলো সাধারণ কথা, এটা হলো সাধারণ কথা। কিন্তু কোনো কোনো সময় একটু অসাধারণও দেখা যায়, কোনো কোনো সময় একটু অসাধারণ দেখা যায়। সেই অসাধারণ জিনিসটা আমরা একটু দেখি, যেটা আমরা নাম দিচ্ছি এক্সেপশন। মানে সহজ সাদা সিধা বাক্য ব্যতীত যদি কোনো বাক্যের ভিতরে অপরাধ বোধের কথা আসে, গিলটি, অথবা পানিশমেন্টের কথা আসে, তাহলে সেইখানে কিন্তু আবার একটু চেঞ্জ হয়ে যাবে। কেমন? একটু খেয়াল করো। সেটা হলো যদি এরকম দেয়া থাকে যে ইউ, হি অ্যান্ড আই আর গিলটি, অথবা ব্লেম অপরাধী, GUILT গিলটি, অথবা হ্যাভ বিন পানিশড, এরকম কথা বলা থাকে। এবং আরেকটি বাক্যতে দেওয়া থাকে যে আই, ইউ অ্যান্ড হি। তাহলে কোনটিকে তুমি রাইট বলবে? ইয়েস, যদি অপরাধ বোধের কথা আসে, খুব করে মনে রাখতে হবে এই নোটসটা। যদি অপরাধ বোধের কথা আসে তাহলে নোটসটা একটু লিখে নাও। তাহলে আমাদেরকে একটু প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। অপরাধের ক্ষেত্রে
সব জায়গা পৃথিবীর সবাই বলে যে অপরাধ যদি করেই ফেলো তাহলে আগে নিজে স্বীকার করো। হ্যাঁ, অপরাধ পানিশমেন্টের প্রসঙ্গতে তুমি কতটা ভালো তুমি আগে নিজে স্বীকার করো। দ্যাট মিনস আমি হচ্ছে প্রথমে, ওকে? আমার পরে যাকে আমি যার সামনে কথা বলতে পারি, যাকে বলি সেকেন্ড পারসন, সে হচ্ছে ইউ। আর তৃতীয় জন সে হতেও পারে নাও হতে পারে, সম্ভাবনা অর্থে তাকে আমরা সবার শেষে রাখি। ইউ, হি অ্যান্ড আই, এই ফরম্যাটটা তোমরা সবসময় মনে রাখবে অপরাধ বোধের ক্ষেত্রে। ওকে, সো 123 এটাকে যদি আমরা একটু মনে রাখতে চাই তাহলে যেটি হবে সেটি হচ্ছে আই, ঠিক আগের মতো করে। ইউ মানে যদি হচ্ছে 2 হয় তাহলে আই মানে হচ্ছে 1, ইউ মানে হচ্ছে সেকেন্ড পারসন 2, আর হি মানে থার্ড পারসন মানে 3। তার মানে অপরাধ বোধ হলে আমরা সাজাবো 123, আর যদি সাধারণ বাক্য হয় 231। তবে সেই 231ই হোক আর 123ই হোক, ভার কিন্তু হয়ে যাবে অলওয়েজ প্লুরাল, অলওয়েজ প্লুরাল। তাহলে দেখো এবার আমরা যেহেতু গিলটি অপরাধ বোধের কথা জানতে পেরেছি, তার মানে আমরা সাজাবো আই, ইউ অ্যান্ড হি। এখানে হি থাকতে পারে, শি থাকতে পারে, নাম থাকতে পারে, হ্যাঁ, কিন্তু আই এবং ইউ হচ্ছে এই ফরম্যাটে। ওকে, এই জিনিসটা একটু মনে রেখো। আমি দেখেছি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিষয়টা পার্সোনাল প্রোনাউন থেকে অনেক বেশি আসে। মোটামুটি পার্সোনাল প্রোনাউনের এইটুকু হচ্ছে বেসিক, এরপর বাকিটা নিজেরাই ডিসকভার করতে পারবে, সেটা যে কোনো ক্লাসে যে কোনো বই থেকে। আমার উদ্দেশ্য তোমাকে একটা লাইনে তুলে দেওয়া, এরপরে যেন তোমার কাছে সব কিছু অনেক বেশি সহজ মনে হয়। এরপর আমি তোমাদেরকে আমরা গত দিনে যে রুটিন কি বলে ইয়েটা দেখিয়েছিলাম, অ্যাট এ গ্ল্যান্স পড়তে বলেছিলাম, সেইটা একবার দেখাই দিই তোমাদের। এইটা দয়া করে হ্যাঁ কেউ মিস করো না। নিশ্চয়ই এখন যখনই তোমরা এই প্রকারগুলো দেখবে, যে সাবজেক্ট অবজেক্ট, আই থেকে মি, এখানে কাটা পড়েছে, আমি একটু লিখে দিই, আই থেকে মি, উই থেকে আস, ইউ থেকে ইয়োর, ওকে, আবার ইউএস প্লুরালও যা তাই, হি থেকে হিম, ওকে, এরপর সি থেকে হার, ইট থেকে ইট, আর দে থেকে দেম। আমার বিশ্বাস আজকে যখন তুমি এই পাশে বক্স দেখছো, তুমি বুঝে গেছো বাবা তোমাদের অবস্থান ভার্বের আগে। যখন এদেরকে দেখছো তুমি তখন বুঝে গেছো আচ্ছা বাবা তোমাদের অবস্থান হবে ভার্বের পরে। এই পাশে শব্দগুলো যখন দেখছো তখন বুঝে নিয়েছো বাবা তোমরা একা কখনো বসতে পারো না, তোমাদের পরে একটা নাউন থাকা চাই। আর এই পাশে শব্দগুলো যখন দেখছো তাদেরকে বলছো বাহ তোমাদের অবাধ স্বাধীনতা রয়েছে, তোমরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট, তোমরা একেবারে স্বাধীন, তোমাদের পরে তোমরা কাউকে চাও না, তোমরা একাকী বসেই একটা বাক্য পরিপূর্ণ করে দিতে পারো। নিশ্চয়ই এই তালিকাটার কত গুরুত্ব তুমি বুঝতে পেরেছ। ঠিক এটা যখন তোমার কন্ট্রোলে থাকবে তুমি বিভিন্ন জায়গায় হেল্প পাবে। তুমি এটা থেকে আবার যখন আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জিং করাবো সেখানেও এটা লাগবে, থরে থরে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গাতে লাগবে। ইংরেজির আসলে কোনো জাত ধর্ম নেই, এটা অনেকটা মাকড়সা জালের মতো। তাই যা শিখছো তা অবশ্যই কাজে লাগবে পরের কোনো সেগমেন্টে, আর যা শিখছো না তুমি ধরা খাবে কিছুক্ষণ পর, কিছুদিন পর। ওয়েল, এবার আমরা আরেকটি প্রকারে চলে আসবো প্রোনাউনের। সেই প্রোনাউনের প্রকারের নাম হচ্ছে কি বলতো? ইয়েস, রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা 19 নম্বর ক্লাসে প্রোনাউনের যতগুলো প্রকার দেখিয়েছিলাম, প্রথমটা ছিল পার্সোনাল প্রোনাউন এবং দ্বিতীয়টা হয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ হিসেবে আমরা দিয়েছি মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফস, দেম সেলফস। অর্থাৎ যেগুলো প্লুরাল, দেখো আওয়ার মানে আমাদের, তোমাদের এবং তাদের, এই সবের ক্ষেত্রগুলোতে সেলফস একটু কষ্ট করে এটা মনে রাখতে হবে। আমিও আমার স্টুডেন্ট লাইফে এটা মনে রেখেছিলাম, বলে পেরেছি, তোমরাও মনে রাখবে। এছাড়া বাকি যেগুলো আছে আই, মি, মাই সেলফ, ইউ, ইয়োর সেলফ, হি, হিম, হিমসেলফ, শি, হার সেলফ, ইট সেলফ, ওকে, এই যেগুলোর সঙ্গে আমরা এরকম সেলফ অথবা SELF সেলফস পাবো, আজকের পর আর আমরা ভুলে যাব না, সেগুলোর নাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কি মনে থাকবে? এখন কেউ যদি বলে রিফ্লেক্সিভ প্রোনাউনের বৈশিষ্ট্য কি, তাহলে বলবে সেলফ বা সেলফস থাকবে। কাকে বলে? এইবার সেই কাকে বলা নিয়ে আমরা কথা বলবো। ইয়েস, সেটা নিয়ে কথা বলবো। তবে আমরা গত কয়েকদিন ধরে যেটা মুখস্থ করতে বলছি সেইটার আরেকটু বর্ধিত অংশ দেখব, এক্সটেন্ডেড টেবিল অফ প্রোনাউন, প্রোনাউনের বর্ধিত আরেকটা ছক। যেমন আই, মি, মাই, মাইন। আমার পার্সোনালি এই পর্যন্ত তোমাকে শেখানো হয়েছে ইউ, ইয়োর, ইয়োর্স। এবার দেখো
ঠিক এই প্রোনাউনেরই আরেকটি প্রোনাউনের কিন্তু আরেকটি ছক বা ঘর রয়েছে, সেটি হচ্ছে এই সেলফের ঘর। তার মানে আই, মি, মাই, মাইন, মাইসেলফ। আমি এই টেবিলটা দিয়ে দেবো তোমাদের পেজ ব্যাচে। তাহলে এইগুলো যদি তোমার কন্ট্রোলে থাকে, যে কোনো কারেকশন করা, যে কোনো সেন্টেন্স চমৎকারভাবে লেখা তোমার পক্ষে অনেক বেশি সহজ হয়। কোনো কাজ যখন নিজেই করে বা নিজের কাজকে যখন প্রাধান্য দেওয়া হয়, তখন এই মাই সেলফ, হিম সেলফ, ইয়োর সেলফ এই কথাটি বসে। ঠিক আছে, একটা আলোচনার শুরুতে ছোট্ট একটা তোমাদেরকে নোটস দিয়ে রাখি। সেটা হচ্ছে যে সাবজেক্ট যেমন হবে সেইটার উপরেই কিন্তু সেলফ যুক্ত হবে, অথবা এসিএল ভিএস সেলফ যুক্ত হবে। এটা হচ্ছে বেসিক। যেমন আমি যদি এখানে হি নিই, যে সে নিজেই একটা কাজ করেছে, তাহলে হি ইজ ইকুয়াল টু, আমরা এই লাইনে চলে আসবো, হি এর সঙ্গে কে বসবে? হিমসেলফ বসবে। হি ইজ ইকুয়াল টু হিমসেলফ। যদি কোনোভাবে আমি এখানে শি নিই এবং শেষের দিকে বসাতে চাই যে সে তার কাজ করেছিল, একটা মেয়ে, তাহলে এখানে আমি নেব হার সেলফ। তাহলে হবে শি ডট ডট হার সেলফ, হার সেলফ। কিন্তু আমি যদি কোনোভাবে এখানে নিই দে, তাহলে তোমাকে এই রুটে চলে আসতে হবে দে। দে থাকলে কি হয়? দেম সেলফস। তাহলে নেক্সটে কেউ প্রশ্ন করো না বা এই জাতীয় ছোটোখাটো ভুল করো না, যেটা খুবই ব্যথার কারণ এবং একই সাথে লজ্জারও কারণ। অ্যাটলিস্ট তোমরা রফিক স্যারের যারা স্টুডেন্ট, এত ছোটোখাটো বিষয়ে ভুল করবে, আর যদি বলে যে তোদের গুরুকে, তাহলে গুরুকে নিয়েই কিন্তু বড় সমস্যা হবে। অ্যানিওয়ে, আমি চাই না এত ছোট ছোট বিষয়ে ভুল করো সমস্যা নেই, কিন্তু কোনোভাবে এত ছোট বিষয়ে তোমরা ভুল করো না। ব্যাস, এবার আমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউনের স্পেশাল ব্যবহারগুলো দেখব। খুব মনোযোগের সাথে একটু ব্যবহারগুলো তোমরা খেয়াল করো। যেমন, ভালো করে খেয়াল করো। তাহলে যেগুলোর সাথে সেলফ বা সেলফস থাকছে তার নাম রিফ্লেক্সিভ। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে একটা প্রশ্ন হয়। প্রশ্নটা হলো এরকম যে হি, খেয়াল করো, হি লুকড অ্যাট হিম সেলফ, SELF। হি লুকড অ্যাট হিম সেলফ কোথায়? ইন দ্য মিরর, MIRROR। হ্যাঁ, হি লুকড অ্যাট, একটু অন্য কালার দিই, এটা রেড করে দিই। ওকে, সো এখানে হিমসেলফ দিই, এইখানে আন্ডারলাইন। এবার আমার প্রশ্ন হলো, হি লুকড অ্যাট হিমসেলফ, সে তার নিজের দিকে তাকালো কোথায়? আয়নাতে। আয়নায় সে তার নিজের দিকে তাকালো। দেখো, হি তাকালো তার নিজের দিকে। এবার বলো তো, কোনোভাবে এই জায়গায় যদি আমি ফিলিং ইন দ্য গ্যাপ করে দিতাম, ওকে, এবং এরপরে যদি বলতাম যে বলো তো হিম সেলফ হবে নাকি হার সেলফ হবে, তুমি কি কোনোভাবে ভুল করতে? তুমি বলতে না স্যার, যেহেতু সাবজেক্টে আছে হি, হি মানে হচ্ছে হিমসেলফ, হি মানে হলো হিমসেলফ, কখনোই হার সেলফ নয়, যে জিনিসটা আমি তোমাদের অলরেডি দেখিয়েছি। অতএব তুমি শতভাগ আত্মবিশ্বাস নিয়ে বলবে ইয়েস, হি লুকড অ্যাট হিমসেলফ। এখানে রাইট উত্তর অবশ্যই হবে হিমসেলফ। দ্যাটস গুড, অবশ্যই হিমসেলফটা রাইট আনসার। এখন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এখানে আরেকটি প্রশ্ন হয়। হিমসেলফের নিচে আন্ডারলাইন করে 4টি অপশান থাকবে। প্রথমটায় বলবে যে এটা কি পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। ওকে, অপশান বিতে বলবে যে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এরকম অনেক কিছু নাম দেবে। তো দেখো, এখন অলরেডি তোমাদের কিন্তু অনেকের হাসি পাচ্ছে যে স্যার এত সহজ জিনিস আর কি ভুল হয়? সত্যিই তাই, যখন তুমি জানবে এটা সহজ মনে হবে। আমার কাছে যেমন এই প্রশ্নগুলোর মনে হয় যে এত সহজ, আমি তো আর তোমাদেরকে এটা বলি না যে আমি সব পারি, আমার কাছে সব সহজ, কারণ আমিও তোমাদের মতো একটা স্টেজ পাড়ি দিয়েই আমি এই পর্যায়ে এসেছি। কোনো কিছুই কঠিন না, এত কঠিন জিনিস মানুষ আয়ত্তে নিয়ে আসতে পারে। ইংরেজির মতো ছোট বিষয় তুমি আয়ত্তে নিয়ে আসতে পারবে, এর জন্য ডেডিকেশন দরকার মাত্র 6 মাসের। কয় মাসের? 6 মাসের। এই ক্লাসগুলো করবে আর বাকি 2-3 মাস আবার বারবার রিপিট করবে। আর এরপর ভালো একটা বই, ভালো টিচারের সান্নিধ্যে যাও, বাকি যে ল্যাকিংসগুলো আছে সবগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ওয়েল, তাহলে যেহেতু সেলফ যুক্ত আছে বাবা, তোমাকে অবশ্যই বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। ব্যাস, ক্লিয়ার? ওকে, সো এটা নিয়ে তো কোনো সমস্যা নাই যে সে, হ্যাঁ, তাকে দেখেছিল কোথায়? ইন দ্য মিরর। কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়। একটু ভালো করে দেখো প্রবলেমটা কোথায়। ইংরেজির ব্যতিক্রম জিনিসগুলোই বেসিক্যালি তোমাকে একটু প্যারা দিতে পারে। যেমন আমি বললাম যে হি মেড ইট, হি মেড ইট, বলো তো বাক্যটা একেবারে আমার কমপ্লিট কিনা? তো বলবে স্যার জি, এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, এই হচ্ছে অবজেক্ট, তার মানে এই বাক্যটা কিন্তু পরিপূর্ণ একটা বাক্য।
আগের বাক্যটায় দেখো সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, এই হচ্ছে অবজেক্ট, তার মানে রিফ্লেক্সিভটাকে নিয়েই বাক্যটা পরিপূর্ণ হয়েছিল। কিন্তু এখানে রিফ্লেক্সিভ ছাড়াই বাক্যটা পরিপূর্ণ হয়েছে। কিন্তু এবার যদি ঠিক এই জায়গাটা আমি একটু ফাঁকা রাখি, ওকে, এবং ফাঁকা রাখার পর আমি যদি বলি যে এই দুইটা অপশন, মানে তুমি কি বসাবে এখানে, অপশান এ, ভালো করে মনোযোগ দিয়ে বোঝো, হি মেড ইট হিম, নাকি অপশান বিতে হিমসেলফ, নাকি হিমসেলফ, যে সে এটা তৈরি করেছিল নিজে নিজে, সে এটা নিজেই তৈরি করেছিল, হি মেড ইট হিম নাকি হিমসেলফ। তো তুমি বলবে স্যার যেহেতু ইটটা অবজেক্ট এখানে আছেই, তাহলে আর হিম হবে না, এখানে হি এর রিফ্লেক্সিভটা হবে, বরং হবে হিমসেলফ। দ্যাটস কারেক্ট, অবশ্যই এখানে হবে হিমসেলফ, হিমসেলফ। তাহলে যদি কোনো বাক্যতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরিপূর্ণ থাকার পর আবারও রিফ্লেক্সিভ প্রোনাউনের সেই সেলফ বা সেলফযুক্ত শব্দগুলো আসে, তাহলে এটার নাম পরিবর্তন হয়ে যাবে। এটার নাম আগের মতো আর রিফ্লেক্সিভ থাকবে না, এটার নাম পরিবর্তন হবে, এটার নাম হবে ইনটেনসিভ, ইনটেনসিভ, অথবা এটাকে আরেকটা বলা হয় ইমফ্যাথিক, ইমফ্যাথিক প্রোনাউন, ইমপ্যাথিক প্রোনাউন, অর্থাৎ সে নিজেই কাজটি করেছিল। এইখানে এই হিমসেলফটা কিন্তু এটার পরিপূর্ণ অংশ নয়, মানে তুমি চাইলেই এই হিমসেলকে বাদ দিতে পারবে, কিন্তু দিয়েছো কেন? কারণ এটা ইন্টেন্সিভ, মানে জোরালো, ইমফ্যাথিক, মানে তুমি জোর দিয়ে বোঝাচ্ছ যে সে এটা তৈরি করেছিল নিজেই নিজে। কিন্তু দেখো আগের বাক্যের হিমসেলফটা বাধ্যতামূলক, এটা হচ্ছে একেবারে অবজেক্ট, তুমি চাইলে এই বাক্য থেকে হিমসেলফ বাদ দিতে পারবে না। হি লুকড অ্যাট ইন দ্য মিরর, কোনো কথা হলো, সে দেখেছিল আয়নার ভিতরে, কাকে দেখেছিল? আমি এখানে দিতে পারি হি লুকড অ্যাট হার দিতে পারি, হি লুকড অ্যাট হিমসেলফ দিতে পারি, কিন্তু অবজেক্ট আমাকে এখানে দিতেই হবে। সুতরাং যেই বাক্যে হিমসেলফ হারসেলফ বাধ্যতামূলক অবজেক্ট, তার নাম রিফ্লেক্সিভ। কিন্তু বাক্যটি পরিপূর্ণ হওয়ার পর যদি অর্থ প্রকাশের জন্য, জোর দেওয়ার জন্য আমরা হিমসেলফ হারসেলফ এগুলো নিয়ে আসি, তার নাম হবে ইন্টেন্সিভ বা ইমপ্যাথিক। এই জিনিসটা দুই জায়গায় বসতে পারে, একটা হচ্ছে বাক্যের শেষে, অথবা আরেকটি হচ্ছে প্রথমে যে হি থাকবে বা যে সি থাকবে তারপরে। তাহলে এইখানে যে হিমসেলফ বা এইখানে যে হিমসেলফ, এর নাম হচ্ছে ইমফ্যাথিক বা ইন্টেন্সিভ। মনে থাকবে তোমাদের, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্নটা করা হয়, কি প্রশ্ন দেখবে? যদি একটুও তোমার আলোচনার ভিতরে মনোযোগ কম থাকে, তাহলেই বাবা তুমি ভুলটা করে ফেলবে। দেখবে তুমি কি ভুলটা করতে। ধরো তোমাকে একটা প্রশ্ন দেয়া হলো যে হি হিমসেলফ মেড ইট, হি হিমসেলফ মেড ইট, হি হিমসেলফ মেড ইট। এখন এটা দিয়ে তুমি জেনে গেছো যে দুইটা নাম, একটা নাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং আরেকটা একটু আগে তুমি জেনেছো নাম হচ্ছে ইন্টেন্সিভ বা ইমপ্যাথিক। হ্যাঁ, এখন হিমসেলফ থাকলে তুমি তো গণহার একটা জিনিস দিয়ে আসবে, কি বলো তো, যে স্যার আপনি শিখিয়েছিলেন যে সেলফ থাকা মানেই সেটি নাম হলো রিফ্লেক্সিভ। কিন্তু এখানে কি সেটা রিফ্লেক্সিভ? অবশ্যই রিফ্লেক্সিভ, কিন্তু রিফ্লেক্সিভের আরেকটি আপার একটা কাইন্ড আছে, তারও একটা স্পষ্ট প্রকার রয়েছে, সেটার নাম হচ্ছে ইন্টেন্সিভ। সো হিয়ার ইন্টেন্সিভ ইজ দ্য বেস্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো যে কোন ক্ষেত্রগুলোতে রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ দ্যাট মিনস বাধ্যতামূলক অবজেক্ট, ওকে, আর ইন্টেন্সিভ মানে হচ্ছে বাক্যটা পরিপূর্ণ কিন্তু জোর প্রয়োগের জন্য, নিজেই নিজে, হ্যাঁ, এমন অর্থের জন্য এটা ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছো। সো আমি এরকম অনেক বাক্য তোমরা দেখেছো যে আই মাইসেলফ সলভড ইট, আমি নিজেই এটা সমাধান করেছিলাম। হ্যাঁ, আই মাইসেলফ সলভড ইট, অথবা এই বাক্যটা তুমি লিখতে পারো আই, কি বলতো, আই সলভড ইট মাইসেলফ, মাইসেলফ, SELF সলভ। এই তাহলে যেটাতেই যাক কোনো সমস্যা নেই, যেহেতু সাবজেক্ট ভার্ব অবজেক্ট ক্লিয়ার একটা বাক্যের পরে আমি সেলফযুক্ত শব্দটি বসিয়েছি, তার নাম হচ্ছে ইমপ্যাথিক বা ইন্টেন্সিভ। ঠিকঠাক মতো বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। ওকে, এই একটা কনফিউশন অনেকের মধ্যে রয়েছে। এবার নেক্সট আরেকটা বিষয় তোমাদের টেস্ট দিই। তার মানে প্রতিটা টেস্টই কিন্তু মানে রহস্যে ভরপুর। যেমন ধরো একটি বাক্য তোমাদেরকে দেওয়া হলো যে হি বট, BOUGHT, বট আ গিফট, GIFT, gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for filling in the gap. He bought a gift for
ওকে, সো প্রশ্ন হলো আমি এখানে কি নিতে পারি? অপশান এ, আচ্ছা রেড হচ্ছে কেন এটা, ফর হি বট আ গিফট ফর, আমি কি এখানে হিম নেব? অপশান বিতে আমি হিমসেলফ নেব। মাশাআল্লাহ, তোমরা অনেকেই বলেছো যে জি স্যার বুঝতে পেরেছি। খুব বেশি সময় নেই আর অল্প সময় ক্লাস আছে, ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত থাকতে হবে। আচ্ছা, আমার এখানে আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে লাইভে কতজন আছে যারা চুম্বকের মতো লেগে আছে। তোমার ডিভাইস থেকে কত দেখতে পাচ্ছ লাইভে আছে একটু কমেন্টে জানাও কেমন। আমার এখানে নেটওয়ার্ক জনিত কোনো একটা ইস্যুর কারণে মেবি আমি লাইভ স্ট্রিমিংয়ের এই জায়গাটা দেখতে পাচ্ছি না। ওয়েল, চলো আমরা শেষ পর্যায়ে আছি, টেস্টটা দিয়ে নিই। হি বট আ গিফট ফর হিম নাকি হিমসেলফ? হি বট আ গিফট ফর হিম নাকি হিমসেলফ? ওয়েল, অনেকেই লিখেছ। দেখো, আমরা যদি এই প্রথম বাক্যটার কথা বলি যে হি বট আ গিফট ফর হিম, ধরো আমি এখানে হিম দিলাম, ওকে, সো হিমটাকে একটু কালারিং করি। আর ধরো পরের বাক্যতে আমি দিলাম হচ্ছে হিমসেলফ দিই, হ্যাঁ, হিমসেলফ ফুল স্টপ অ্যান্ড কালার। পার্থক্যটা কোথায় দেখো? পার্থক্য হচ্ছে অর্থের মাঝে। আমি যদি বলি হি বট আ গিফট ফর হিম, যে সে একটি গিফট কিনেছিল তার জন্য, হ্যাঁ, তার জন্য, তো এই হিম দ্বারা কিন্তু তার নিজেকে যতটা বোঝাচ্ছে তার থেকে বেশি বোঝাচ্ছে আরেকজন ব্যক্তিকে। ভালো করে বুঝো, হি ইজ ইকুয়াল টু হিম হতেই পারে, কিন্তু যখন আমরা হিম বলছি দ্যাট মিনস অন্য একজন ব্যক্তি, ঠিক আছে, রানা, রহিম, রাতুল। সো হি বট আ গিফট ফর হিম, সে তার জন্য গিফট কিনেছে। কিন্তু আমি যদি বলি যে সে তার নিজের জন্য গিফট করেছে বা গিফট কিনেছে, তাহলে এই নিজের জন্য আমাকে সেলফ কথাটি লাগাতে হবে। হি বট আ গিফট, সে একটি গিফট কিনেছিল ফর হিমসেলফ, তার নিজের জন্য। তাহলে তার জন্য বাক্যটি রাইট, কিন্তু নিজের জন্য হিমসেলফ। তাহলে প্রেপোজিশনের পর আমরা যে নোটটা এখানে করে নেব, প্রেপোজিশনের পর কোনো সমস্যা নেই, প্রেপোজিশনের পর অবশ্যই জেনারেল অবজেক্টও বসে প্লাস রিফ্লেক্সিভও বসে। শুধু পার্থক্য হলো রিফ্লেক্সিভ অবজেক্টও বসে, শুধু পার্থক্য হচ্ছে অর্থের জায়গাটা। জেনারেল অবজেক্ট বসলে এক রকমের অর্থ, আর রিফ্লেক্সিভ বসলে কি হয়, নিজের জন্য। মনে থাকবে? ব্যাস। এরপরে আরেকটা মজার জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটি হলো আমি এই ধরনের বাক্যগুলো আমার শিক্ষা জীবনের শুরুতে যখন দেখতাম আমি খুব অবাক হয়ে যেতাম যে আচ্ছা, তোমরা নিজেরাও দেখেছো যে ইন্ট্রোডিউস TRO, I introduce myself, SELF, to the audience। এই ধরনের বাক্য দেখতাম যে আই ইন্ট্রোডিউস মাইসেলফ বা আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ, এরকম পাস্ট টেন্সও হতে পারে, সমস্যা নেই। আই ইন্ট্রোডিউস মাইসেলফ, তো এখানে মাইসেলফ থাকতো। তো আমি মনে করতাম ঠিক আছে, আই ইন্ট্রোডিউস, আই মানে হচ্ছে আই মি মাইসেলফ, ঠিক আছে। যদি এই বাক্যটায় কোনোভাবে এরকম হতো, একটু খেয়াল করে দেখো, যদি এখানে হি থাকতো তাহলে এখানে হতো হিমসেলফ, হিমসেলফ। যদি কোনোভাবে এখানে শি হতো, শি হলে শি ইন্ট্রোডিউসড হারসেলফ। আর যদি এখানে দে হতো, দে ইন্ট্রোডিউসড কি হবে বলো তো, দেমসেলভস, সেলভস। ওকে, সো এটা নিয়ে আমার কিন্তু কোনো প্রশ্ন ছিল না। আমার প্রশ্ন যে সাবজেক্ট থাকলে এখানে এটা হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু আমার প্রশ্ন ছিল যেটা, আচ্ছা ইন্ট্রোডিউস এমন কি ভার্ব বা কি কারণে এরপরে আসলে এই সেলফযুক্ত রিফ্লেক্সিভ প্রনাউনটা বসানো জরুরি হয়। আমি পরবর্তীতে যখন গবেষণা করছি তোমাদের ক্লাসের এই বিষয়গুলোতে, তখন একটা বিষয় স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে ইংরেজিতে এমন কিছু ভার্বই আছে যে ভার্বগুলো সবসময় ডিমান্ড করে তার আগে বসা সাবজেক্টে কাজটা নিজে স্বয়ংসম্পূর্ণ করা। মানে আমি এটা করেছি, আমি পড়িয়েছি, আমি প্রস্তুতি নিয়েছি, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, আমি নিজেই সাহায্য করেছি, আমি নিজেই উপভোগ করেছি। তো এইরকম ইন্ট্রোডিউস করা, শিক্ষা দেওয়া, গর্বিত হওয়া, প্রস্তুতি নেওয়া, আঘাত পাওয়া, সাহায্য করা, এই ধরনের কিছু ভার্বের পর একেবারেই এই ধরনের রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে তুমি বাধ্য। মানে এটা তোমাকে মুখস্থর মতো করে ফেলতে হবে। সেই নোটটাই আমি এখন তোমাদের দিচ্ছি।
হ্যাঁ, এবং আমার বিশ্বাস এর বাইরে হাতে গোনা মানে পাবে না বললেই চলে। তো প্রথমে হচ্ছে ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউস নিজে পরিচয় করা, কারোকে মানে কি বলে পরিচয় করিয়ে দেওয়া। হ্যাঁ, পরিচয় করিয়ে দেওয়া, বাংলা বলছি পাশে লিখে নিও। টিচ মানে শিক্ষা দেওয়া, এরপরে ধরো প্রাইড মানে গর্বিত হওয়া, এরপরে প্রিপেয়ার, প্রিপেয়ার প্রস্তুতি নেওয়া, এরপরে বললাম হার্ট আঘাত প্রাপ্ত হওয়া, এরপরে হেল্প সাহায্য করা, এরপরে গুরুত্বপূর্ণ এসে যায় সেটি হচ্ছে এনজয়, এনজয় এনজয় আছে, তারপরে কন্টেন্ট মানে তৃপ্ত আছে, এরপরে বিজি, বিজি, এরপরে বিহেভ, বিহেভ আছে, তারপরে হচ্ছে অ্যাভেন্স মানে হচ্ছে নিজের প্রতিশোধ নিজে নেওয়া, অ্যাভেন্স, হ্যাঁ, AVENG, অ্যাভেন্স। এইগুলোর পর অবশ্যই তোমাকে সেলফ আমি লিখে দিলাম, অথবা SELVS, সেলফস, যেটাই হোক, ঠিক আছে। আমি এগুলোর পরে একটু এই নিচে দিয়ে দিই। এইগুলোর সাথে তোমাকে অবশ্যই প্লাস দিয়ে সেলফ বা সেলফস কিছু একটা বসাতেই হবে বাবা, কোনো কথা নেই। যদি এই নিয়মটা তুমি না জানো তাহলেই তোমার কাছে লাউ এবং কদু দুইটাই একই রকম মনে হবে। যেমন ধরো আমি একটা বাক্য লিখছি তোমাদের জন্য, তোমরা বলবা যে আই উইল প্রিপেয়ার ফর দ্য নেক্সট টেস্ট। হ্যাঁ, আই উইল প্রিপেয়ার ফর দ্য নেক্সট টেস্ট, এই একটা বাক্য। আরেকটি বাক্য হচ্ছে আই উইল প্রিপেয়ার মাই সেলফ ফর দ্য নেক্সট টেস্ট। এবার যদি প্রশ্ন করি হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন বাক্যটি রাইট, চুজ দ্য কারেক্ট আনসার। মজার বিষয় দেখো, তুমি না জানলে তোমার কাছে কিন্তু দুইটা বাক্যই হয়তো বা রাইট মনে হবে, ঝটপট করে একটু রাইট আনসারটা জানিয়ে দাও। আচ্ছা, দ্রুত দ্রুত। চুজ দ্য কারেক্ট আনসার। আই উইল প্রিপেয়ার ফর দ্য নেক্সট টেস্ট, আই উইল প্রিপেয়ার মাই সেলফ ফর দ্য নেক্সট টেস্ট। এই যে অলরেডি তোমরা কেউ কেউ বলছো যে দুইটাই রাইট। নো, কোনোভাবে দুইটা রাইট নয়। প্রিপেয়ার হচ্ছে এমন একটি শব্দ, প্রিপেয়ার হচ্ছে এমন একটি শব্দ যার পরে তুমি রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে বাধ্য, এটা সিস্টেম। আই উইল প্রিপেয়ার ফর দ্য নেক্সট টেস্ট নয়, আই উইল প্রিপেয়ার মাই সেলফ ফর দ্য নেক্সট টেস্ট, এটা পরে তোমাকে রিফ্লেক্সিভ বসাতেই হবে। ওকে, সো ইটস রাইট আনসার, ডেফিনেটলি ইটস আ রাইট আনসার। আশা করি বুঝে নিয়েছো যে ইংরেজির রহস্যটা কোথায়। আশা করি এটা ধরতে পেরেছ, ইংরেজির রহস্য এখানেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লেগে থেকেছ যারা চুম্বকের মতো, ঘুমকে বিসর্জন দিয়ে নফসের বিরুদ্ধে সংগ্রাম করে শয়তানকে পরাজিত করে যারা লাইভে শেষ পর্যন্ত থাকতে পেরেছ, কি পাচ্ছ এটা তোমরা বুঝতে পারবে। একটা সময় এমন ছিল যে স্কুলে যেতে ইচ্ছে করতো না, বাবা মা জোর করে স্কুলে পাঠাতো, তখন বলতাম আমি স্কুলে যাব না, তোমার কি, এমনও কথা বলেছি, মনে আছে। তারপরে বাবা মা আবার মারতো, মনে মনে অবাক লাগতো যে কি ব্যাপার, আমি যাব স্কুলে, আমি না গেলে ক্ষতি হবে আমার, তাতে আমার বাবা মার কি। ছোটবেলার কথা বলছি। আসলে তোমরা না জানো না একদিনে কয়টা ক্লাস নিলে এই ক্লাসে পূর্ণতা আসবে, তোমরা ঠিক জানো না একটা ক্লাসে ঠিক কী পরিমাণে ইনফরমেশান দিলে নেওয়া সম্ভব। একটা প্রোগ্রামকে, একটা 25 দিনের আয়োজনকে ফ্রুটফুল করার জন্য কিভাবে ক্লাস নিতে হয় তোমরা এটা জানো না। তোমরা জানো না 2 বেলা 2টা ক্লাস নিলে এই ক্লাসটা তোমাদের জন্য কতটা ইফেক্টিভ হবে, এগুলো তোমরা জানো না। আমি জানি আলহামদুলিল্লাহ, আমাকে বিশ্বাস করেছো যারা, লেগে আছো যারা, থেকে যাও সাথে। আর আমি তো বারবার বলি যে সবাই থাকতে পারে না, এটা পারবেও না। বরং যে কয়জন এখন পর্যন্ত আছে এগুলো হচ্ছে জিস্ট, একেবারেই বলা যায় যে হাড়ির একেবারে নিচের অংশগুলো। আমি চাই তোমরা থেকে যাও, জীবনকে নতুনভাবে অনুধাবন করবে। আমি তোমাদেরকে ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি। এখন আপাতত, ভবিষ্যতে কি আসবে আমি জানি না, এখন আপাতত এইভাবে ধরে ধরে শিক্ষার্থীদের পালস বুঝে, তাদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো বুঝে আর কেউ ইংরেজি শেখায় না। হয়তোবা আমার পর কেউ আসবে, বাট এখন নয়। এখন তুমি অনলাইনেও পাবে না, ফিজিক্যালিও কাউকে পাবে না। সুযোগ পেয়েছ, শুধু তো আমি তোমার কাছ থেকে সময় চেয়েছি। সময় দাও, ইনশাআল্লাহ তুমি ভালো কিছু করবে। শেষ করবো আজকের আয়োজনটি। আশা করি আয়োজনটি এনজয় করেছো।
সময়ের লম্বার কারণে আমি আর তোমাদের কাছে ক্ষমা চাইব না, কারণ তোমরা ধৈর্যের পরীক্ষা দিয়েছো, তোমরা সেটাতে উত্তীর্ণ হয়েছো। এই কথাগুলো আর বারবার বলবো না, লেগে থাকো, পারবে পারবে। আমার বিশ্বাস তুমি তোমার জুনিয়রদের এই মোটিভেশন দেবে, তুমি আরেকজন পরাজিত মানুষকে এই বলে মোটিভেশন দেবে যে লেগে থাকতে হবে। ইনশাল্লাহ সেভাবে লেগে আছো। শেষ করছে আজকের আয়োজনটি। আগামী দিন তোমাদের সঙ্গে আবারও কথা হবে। আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম আজকে মিশন কত বলো তো? মিশন শেষ করলাম 10। আলহামদুলিল্লাহ, এটা লিখতেই বেশ ভালো লাগে। আচ্ছা একটু জানাও তো, এখন পর্যন্ত নিয়মিত পার্সোনাল প্রোফাইলে কারা কারা মিশন 1 থেকে 10 পর্যন্ত চালিয়ে গেছো, একটু একটু আমাকে আমাকে জানাও, ঠিক আছে? মিশন আজকে কত বলো তো? মিশন হচ্ছে 10। মিশন 10 আলহামদুলিল্লাহ ডান। যারা লিখেছো কন্টিনিউয়াসলি একটু কমেন্টে জানাও যে স্যার শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ লিখে যাচ্ছি। হ্যাঁ, এবং চমৎকার একটা কিউরিয়াসিটি তৈরি হয়েছে তোমার পার্সোনাল প্রোফাইলে থাকা তোমার বন্ধুদের। অবশ্যই তুমি বলবে সফল হয়ে, কি বলতে চাও না? তুমি কি মাঝপথে এই M1 M2 এগুলো লেখা কি বন্ধ করে দিতে চাও? এমনটি করো না। ইনশাআল্লাহ আমরা একেবারে সফলতার খুব কাছাকাছি। ভালো থেকো সবাই। তোমাদের কমেন্টের দিকে নজর রেখে বিদায় চাইছি। যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখে সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।